আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি আমাকে স্পষ্টত শোনা যাচ্ছে। এম আই অডিবল টু ইউ? আমাকে তুমি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও ঠিক মতো। কমেন্টে নজর রেখে দেখছি তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকের জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকে শুরুতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি প্রত্যেকের জানা উচিত। প্রথম কথা হচ্ছে আমাদের ক্লাস রয়েছে মাত্র আজকের পর আর তিনটা। কয়টা ক্লাস? তিনটা। যেহেতু 22তম দিন, এমন একটা দিনের কথা আমরা ভেবেছিলাম যে আমরা এভাবে করে পৌঁছে যাব 25তম দিনে। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা 25তম দিনে পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই যাচ্ছি, যেতে চাই, কিন্তু অনেকটা ভারাক্রান্ত হৃদয়, কারণ তোমাদের সঙ্গে থাকতে থাকতে একটা মায়ায় বেঁধে গেছে এই সময়টা। আজকে আমাদের এটি হচ্ছে ডে 22। তার মানে আমরা প্রায় খুব কাছাকাছি। এরপরে আমাদের আর তিনটি ক্লাস রয়েছে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোনোভাবে ক্লাসগুলো মিস করবে না। এই হচ্ছে 23, 24, 25, ওকে, 22, এরপরে তিনটা। সো নর্মালি আমরা সিকোয়েন্স অনুযায়ী যদি ক্লাসগুলো কন্টিনিউ করি তাহলে মোটামুটি 23, এরপরে হচ্ছে 24 এবং এরপরে হচ্ছে 25। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ হবে। আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবারে শেষ করব, এটা একটা নিউজ। আর এর সঙ্গে দ্বিতীয় নিউজটা হচ্ছে ওপেন বুক এক্সাম হবে আগামী শুক্রবার। একটু মনে রেখো সবাই, ওপেন বুক এক্সাম। আমরা যে এক্সামটা নিতে চেয়েছি ওপেন বুক এক্সাম, অর্থাৎ তোমার কাছে যে বই বা পিডিএফ আছে সেটা খুলে তুমি পরীক্ষা দিতে পারবে। 25টা এমসিকিউ দেবো আমি। এইখানে যারা ফার্স্ট হবে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের জন্য উপহার তো রয়েছেই। উপহারটা আমি একটু হিডেন রাখি। আর একটি বিষয় হচ্ছে প্রথম 100 জনকে আমি এই কোর্স সম্পন্ন করার জন্য সার্টিফিকেট দেব, প্রথম 100 জনকে। সো অবশ্যই ভালো করতে হবে, ঠিক আছে? সো ওপেন বুক এক্সাম হবে কবে বললাম বলো তো? ভালো করে একটু মনে রাখো, ওপেন বুক এক্সাম হচ্ছে শুক্রবার। শুক্রবার। সময় কখন বলো তো? ইয়েস, আমি একটু সময়টা বলে দিই। সময় হচ্ছে সন্ধ্যা 7:30। সন্ধ্যা 7:30। সো ওপেন বুক এক্সাম অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার 7:30। আর আমাদের এই পুরো আয়োজনটি শেষ হয়ে যাচ্ছে বৃহস্পতিবার। সো কোনোভাবেই ক্লাসগুলো মিস করা যাবে না। আর সবশেষ যেটি বলবো প্রারম্ভিক ইন্ট্রো ক্লাসের শুরুতে, সেটি হচ্ছে এখন চমৎকার একটি লগ্ন এসেছে, সময় এসেছে যখন তুমি নিড বইটা ক্রয় করে চমৎকারভাবে পড়তে পারবে। এখন সময় এসেছে। সো আগে বলিনি, এখন প্রায় ক্লাসগুলোতে বলছি, বিকজ এখন তুমি নিড বইটা কিনে সূচিপত্র দেখে দেখে পড়তে পারো এবং যে কোনো একটা বই কিনে যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে তুমি এনজয় করবে। এবং ইনশাআল্লাহ তুমি যদি অকৃতজ্ঞ না হও, বারে বারে ক্ষণে ক্ষণে 25 দিনে ইংরেজি শিখিয়ে এই আয়োজনের কথা এবং আমার কথা তোমার মনে হবে, যখনই কোনো কোর্সই মানে কোশ্চেন্স দেখতে যাবে, কোনো বই পড়তে যাবে, কোনো স্যারের লেকচার শুনবে, আশা করি আগামী সময়টা আমাদের এই আয়োজন তথা আমার কথা তোমাদের মনে পড়বে। সবার জন্য দোয়া রইল। আশা করছি আমার সাথে থাকবে। শুরু করছে আজকের আয়োজনটি। আর ক্লাসের ভেতরে একজন আরেকজনের কমেন্টে রিপ্লাই দিয়ে শেষ সময় আপাতত আমার মন খারাপ করে দিও না। আমি সব শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করতে চাই। আমি তোমাদের কারো প্রতি নারাজ হতে চাই না। দয়া করে আমি যেন নারাজ না হই এমন কাজ, নারাজ হই এমন কাজ তোমরা করো না, ঠিক আছে? সো চলো আমরা ক্লাসে ফিরে যাই। আচ্ছা, এখন ক্লাসের বাইরে কোনো কথা হবে না। আচ্ছা, এই হলো 43 নাম্বার লেকচার। আচ্ছা, ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমরা বেসিক একটা পয়েন্টস দেখে নিই। দুইটা পয়েন্টস আমরা দেখব ভয়েস চেঞ্জিংয়ের। আমরা বেসিক্যালি তো জানি যে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটি প্যাসিভ ভয়েস। আশা করি এই ধরনের সহজ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না যে ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার। এগুলো একেবারেই খুবই ছোট ক্লাসগুলোতে বলা হয়। আশা করি এত ছোট ক্লাসে তুমি আর এখন নেই। এনিওয়ে, ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। বেসিক্যালি পরীক্ষায় যেটা বলা হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়। সামটাইমস 10% or 20% ক্ষেত্রে দেখা যায় যে প্যাসিভ, আই মিন উত্তর করে দেওয়া আছে, সেটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। দ্যাট মিনস কোনো শিক্ষার্থী যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা জানে তাহলে সে দুইটাই পারবে, অ্যাক্টিভ টু প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভ।
ওকে, দুটাই সে পারবে। আচ্ছা, অ্যাক্টিভের ক্ষেত্রে বলা হচ্ছে যেখানে সাবজেক্ট কাজটি সম্পন্ন করে, সাবজেক্ট অ্যাক্টিভলি কাজটি সম্পন্ন করে, কথাটা মনে রাখতে হবে, সাবজেক্ট অ্যাক্টিভলি কাজটি সম্পন্ন করে। যেমন হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লিখে। এবার তুমি খেয়াল করে দেখো, হি সরাসরি কিন্তু কাজটা ফোর্স দিয়ে করছে এবং বোঝা যাচ্ছে এই বাক্যের কর্তাকে, কর্তা হচ্ছে হি। কিন্তু যদি এমন হয় যে লিখেছে কে সেটা বড় কথা নয়, কিন্তু লেখা হয়েছে কিনা, চিঠিটা লেখা হয়েছে কিনা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এই ধরনের বাক্যগুলোকে প্যাসিভ করতে হয়। ওই কথাটি বলা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, যে যেখানে অবজেক্ট কাজটি গ্রহণ করে, অবজেক্টটাই হচ্ছে মুখ্য। দেখো, আ লেটার ইজ রিটেন বাই হিম। যদিও বাই হিমটা ট্রেডিশনালি আমরা আমাদের বাংলাদেশীয় অথবা পরীক্ষা কেন্দ্রিক এটা দিতে অভ্যস্ত, কিন্তু আসলে প্যাসিভ ভয়েস কিন্তু এই পারপাসে জন্ম হয়নি। ইনশাআল্লাহ আলোচনা শেষে আমি 5টা মানে ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, যে যেই কারণে আসলে প্যাসিভ ভয়েসে জন্ম হয়েছিল, ওই ধরনের বাক্যগুলো গঠন করার জন্যই প্যাসিভ ভয়েসে জন্ম হয়েছিল। তো পরবর্তীতে এটাকে গ্রামারের ভিতরে নিয়ে এসে বিশেষ কিছু সেন্টেন্সের আদলে সাজানো শুরু হয়। তো সেটা পরে দেখবো ইনশাল্লাহ শেষে। তাহলে যেটি বলছিলাম, যে যদি অবজেক্ট কাজটি গ্রহণ করে বা অবজেক্টটাই মুখ্য হয়, যে চিঠি লিখেছে বা লেখা হয়েছে অন্যের দ্বারা, এই অন্যের দ্বারাটা বড় কথা নয়, কিন্তু চিঠিটা লেখা হয়েছে কিনা এটা হচ্ছে বড় কথা। এই ধরনের বাক্যগুলোকে প্যাসিভ করতে হয়। আর প্যাসিভের একটা কমন তোমরা সূত্র মনে রেখো, যে একটা বি ভার্ব মাস্ট থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। সো আমি ছোট্ট করে বলবো যে এই নোটটা তোমরা সবাই করে নিতে পারো। ওকে, সো যারা পেইড ব্যাচে আছো টেনশনের কারণ নেই, কারণ আমি ক্লাসটা শেষ হলেই তো এটা পিডিএফ দিয়ে দেবো। সো এখানে বি ভার্ব এবং এরপরে হচ্ছে V3। সো যদি কখনো বি ভার্বের পরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে যায়, ইজ ইকুয়াল টু, তাকে নর্মালি তোমরা প্যাসিভ ভয়েস বলবে। আর অ্যাডভান্স একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখনই প্যাসিভ ভয়েস, আমি পাশে লিখবো প্যাসিভ ইজ ইকুয়াল টু, যখনই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে স্পেশালি বিভার প্লাস V3 হয়ে যায়, তখন এইটাকে বেসিকলি আর ভার্বের পাস্ট পার্টিসিপল বলা হয় না, ওইটা কিন্তু মূলত অ্যাজেক্টিভ হয়ে যায়, পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ হয়ে যায়। এটা নিয়ে পরে অবশ্যই জানবে, শুধু এটুকু মনে রাখো, বি ভার পরবর্তী যখন ভার্বে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, এই যে হয়েছে, এই দেখো একটু, এই হলো বি ভার্বের পরে ভার্বে পাস্ট পার্টিসিপল। ওকে, সো এইটাকে অনেক সময় ভর্তি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করা হয়, এটার নাম কি, আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা হয়, এটার নাম হয়ে যাবে পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ। ওকে, আর লেটার ইজ ইকুয়াল টু রিটেন, তার মানে আর রিটেন লেটার, ব্যাপারটা এরকম, লিখিত চিঠি, এটা কিন্তু অ্যাজেক্টিভ। ওকে, সো এই হচ্ছে তোমাদের জন্য বেসিক পয়েন্টস। এবার আমরা বেসিক স্ট্রাকচার দেখে নিই। এই হলো বেসিক স্ট্রাকচার। তুমি যদি ভয়েস চেঞ্জিংয়ে দক্ষ হতে চাও, এই বেসিক স্ট্রাকচারটা তোমার মাথায় সবসময় ঘোরাতে হবে, অর্থাৎ কোনোভাবেই এই ইনফরমেশনটা মাথা থেকে আউট করা যাবে না। সাধারণ বাক্য যখন অ্যাক্টিভ থাকবে প্যাসিভ করার সময় এই সূত্রটা মেনটেন করতে হবে। অ্যাক্টিভে তো এটাই থাকবে যে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে অবজেক্ট। ওকে, তবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার, এখানে অনেক সময় এই কথাটা এভাবে বলা হয় যে সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা মূলত হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি ভার্ব লেসনে তোমাদের এটা শিখিয়েছিলাম যে অবশ্যই এখানে হবে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সেই ভার্ব যার একটা অবজেক্ট থাকে। তাহলে প্রাথমিকভাবে এই স্ট্রাকচার থেকে বোঝা যায় যে ভার্বের অবজেক্ট নেই বা ট্রানজিটিভ ভার্ব ব্যতীত সাধারণত ভয়েস চেঞ্জ হবে না। আমি কিন্তু সাধারণত বললাম, কারণ ব্যতিক্রম তো রয়েছেই, সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো। যেমন আমি ফার্স্টে যদি বলি যে কোন বাক্যটা ভয়েস চেঞ্জ হবে, যেমন আই রিড আ বুক, এবং আরেকটি বলা হলো দ্য বুক রিডস ওয়েল। তো আমি যদি বলি যে কোন বাক্যটির ভয়েস চেঞ্জ হবে, এটা একটু অন্যভাবে প্রশ্নটা করলাম, তাহলে বেশিরভাগ শিক্ষার্থী বলবে যে স্যার আপনি যেহেতু বলেছেন, বা আমরাও জানি যে ভার্বের একটা অবজেক্ট আছে, আই রিড, আমি পড়ি, কি পড়ি, বই পড়ি, কি দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট। সো যে ভার্বের অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্ব জনিত এটাকে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারবো, এই তো কনসেপ্ট।
তো দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। ওয়েল কিন্তু বেসিক্যালি অ্যাডভার্ব, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তো অনেকে বলবে যে না, এটা অ্যাক্টিভ টু প্যাসিভ হবে না, বাট এটাও অ্যাক্টিভ টু প্যাসিভ হবে, কারণ এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ অর্থাৎ এই বাক্যগুলো দেখতে কিছুটা অ্যাক্টিভ, অর্থগত দিক থেকে প্যাসিভ। দেখো গঠনগত দিক থেকে এটা অ্যাক্টিভ, অর্থাৎ কিভাবে, একটু আগে যেটা বলে আসলাম যে এখানে কোনো বি ভার্ব নেই, এরপরে ভার্বে পাস্ট পার্টিসিপল নেই। যেহেতু বি ভার্ব নেই, ভার্বে পাস্ট পার্টিসিপল নেই, অতএব এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, কিন্তু আমি যদি কোনোভাবে অর্থ করি বইটা পড়তে ভালো, তার মানে বইটা যখন অন্যের দ্বারা পড়া হয় তখন এটা ভালো মনে হয় অথবা খারাপ মনে হয়। তার মানে অর্থগত দিক থেকে প্যাসিভ, কিন্তু গঠনগত দিক থেকে অ্যাক্টিভ। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। কোয়াসি মানে হচ্ছে আপাতত বা প্রায়। ঠিক আছে, তাহলে এই বাক্যগুলোকেও কিন্তু প্যাসিভ করা যায়। তোমরা এটা দেখেছো বা তোমরা জানবে পরবর্তীতে যে এই ধরনের বাক্যগুলো প্যাসিভ করা যায়। সো এটা প্যাসিভটা কি হয়, এটা প্যাসিভ এরকম বলা হয়, দ্য বুক, আমি জানি এখনো তোমরা নিয়মটা জানো না, অনেকে ঘাবড়ে যাচ্ছ, একটু ওয়েট করো। দ্য বুক ইজ রিড ওয়েল। হ্যাঁ, বইটা পড়তে ভালো। দেখো আমি একটা বিভার্ব নিলাম এবং ভার্বে পাস্ট পার্টিসিপল, তোমরা জানো যে রিডের পাস্ট পার্টিসিপল একই। তাহলে দেখো অ্যাডভার্ব থাকলেও আমরা অনেক সময় প্যাসিভ করতে পারি, কিন্তু সেটাকে হতে হবে কোয়াসি প্যাসিভের মতো একটা বিষয়। যে কোনো বাক্যে অ্যাডভার্ব থাকলে আর ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে প্যাসিভ করতে পারবে না, এটাও কিন্তু মাথায় রেখো। তো যাই হোক, এই একটা হলো এক্সাম্পলস, এটাকে আরও অনেকভাবে করা যায়। দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড, ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, আমি প্রমাণ করতে চাইলাম যে ট্রানজিটিভ ভার্ব ব্যতীত আসলে অনেক ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হতে পারে। সো গোড়ামি রাখা যাবে না, আর এটা রাখলেই তুমি ইংরেজি শেখার ক্ষেত্রে তোমার ভিতরে ন্যারোনেস কাজ করবে, সংকুচিত হয়ে যাবে ইংরেজি শেখার যাত্রাটা। আচ্ছা, প্যাসিভ ভয়েসের সময় সর্বদাই যেটা মনে রাখতে হবে, অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। অবজেক্ট অ্যাজ সাবজেক্ট মানে শুরুতে চলে আসবে। এরপরে অক্সিলারি বিভার্ব, টেন্স অনুযায়ী বিভার্ব। ইয়েস, খুব খুব গুরুত্বপূর্ণ। আমি এটাকে রেড লাইট মানে হাইলাইট করছি, এইগুলো আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি। এরপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, এটা হবেই। অক্সিলারি একটা বিভার্ব এবং ভার্বে পাস্ট পার্টিসিপল, এটা হবেই হবেই হবেই, আর এটার নামই হলো প্যাসিভ ভয়েস। ওকে, এরপরে বাইটা হচ্ছে অনেকটা অপশনাল। অনেক ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে অন্যান্য কিছু প্রেপোজিশন বসে। ঠিক আছে, সেটা আমি তোমাকে একটা লিস্ট দেব। আচ্ছা, এরপরে হলো প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আই থাকে তাহলে এখানে মি হয়ে যাবে, এখানে যদি হি থাকে তাহলে এখানে হিম হয়ে যাবে। রাইট, এই পরিবর্তনটা জানা খুব জরুরি। তো চলো, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জিংয়ের যে বিষয়টা, হ্যাঁ, কখন সাবজেক্টে আই থাকলে মি হচ্ছে, মি থাকলে আই হচ্ছে, এই পুরো চার্ট আমরা এক নজরে একটু দেখে নিই। ওকে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জিং একেবারে মুখস্থ করতে হবে। দেখো, এর আগে অনেকবার বলেছি, আমি আবার বলছি, ভবিষ্যতে বলতেই হয়তো বা থাকবো। সেটি হলো, কিছু জিনিস একজন শিক্ষক তোমাকে শেখাবেন, টিচার মেন্টরসরা তোমাকে শেখাবেন, আর কিছু বিষয় থাকবে যে তোমাকে অ্যাজ এ লার্নার তোমাকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করতে হবে যে আই থাকলে মি হয়, মুখস্থ অংশ, আই থাকলে মি হয়। এভাবে একইভাবে ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়। এগুলো মুখস্থ অংশ, এখানে আসলে কিছু করার নেই রে বাবা। আচ্ছা, তো দেখো কিভাবে আই থেকে মি হয়, মানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অ্যাক্টিভে ধরা যাক এই বাক্যটা যে আই লাইক ইউ। ওকে, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। এবার পরিবর্তনের সময় প্রথম কাজ হচ্ছে বাক্যের শেষে বসা অবজেক্টটাকে আমি সাবজেক্টে নিয়ে আসবো। তো কি দেখলাম, ইউ এর সাবজেক্টও যে অবজেক্টও তাই, এটা তো দেখলাম। সো ইউ, এসে ইউ বসে গেল। এরপরে ইউ আর, এ আর বসে গেল। আর এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো যে বি ভার্ব কোনগুলো কোন টেন্সে। শুধু মনে রাখা, একটা বি ভার্ব আসবেই প্রেজেন্ট টেন্সে, আমরা অ্যামিজার নিয়ে আসবো। এরপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করব, এরপরে বাই, আর এই যে আই থেকে মি। সো আমার এখন মূল ফোকাসটা হচ্ছে অবজেক্ট থেকে সাবজেক্টের জায়গা দেখানো, আর সাবজেক্টটাকে অবজেক্টের জায়গা কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখানো। ঠিক আছে, এবার ইউ দেখো, ইউ মিস দ্য বাস। সো যে কোনো নাম থাকলে, শুধু বাস না, রাতুল, রানা, স্কুল, কলেজ, বাস, এগুলো থাকলে যা আছে তাই হয়, পরিবর্তন হয় না, কোনো নাউনের পরিবর্তন হয় না। ওকে, এরপর দেখো ইউ সাবজেক্টে যা, অবজেক্টে তা। একইভাবে হি থেকে হচ্ছে হিম। এই যে দেখো, আমরা যখন পরিবর্তন করব, মিটাকে আই করেছে, এটা নিয়ম জানতে হবে, আই থেকে মি। সো মি আছে, তোমাকে এখানে আই করতে হবে।
আর পরিবর্তনের সময় অবজেক্টটা দেখো হি থেকে হিম হয়েছে, শি থেকে হার হয়। এবার দেখো শি কুকড ডিনার, সো আমরা বলেছি নাউনের পরিবর্তন হয় না, সাবজেক্ট করলাম। আর অবজেক্টের সময় শি থেকে হার হয়েছে। মনে রেখো আমাদের এখন মূল ফোকাসটাই কিন্তু হচ্ছে শুধুমাত্র হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের ভ্যারিয়েশনটা দেখানো। ওকে, সো অন্যদিকে কনসেন্ট্রেশন দেবে না। এবং অবশ্যই ক্লাসটি শেষে যাদের কন্ট্রোলে নেই বারবার পরে মুখস্থ করবে উই থেকে আস, রাইট। যেমন উই হেল্প দেম থাকলে সেখানে কি হয়ে যাবে, দে হয়ে যাবে। আর উই থাকলে সবশেষে কি হবে, আস হবে। দে থেকে দেম, দেখো দ্য হাউস নাম পরিবর্তন হবে না, প্যাসিভ ভয়েসে তাই বসলো। আর এই হলো দে থেকে দেম। আর এই ইট কট দ্য মাউস, এই যে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে দিলাম। আর ইট এনিথিং সামথিং অথবা কোনো কিছুর নাম, এগুলোর কোনো পরিবর্তন হয় না। ব্যাস, আশা করি বুঝে নিয়েছো যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই জিনিসগুলো জানা কতটা জরুরি, রাইট। সো এগুলো অবশ্যই কন্ট্রোলে থাকা প্রয়োজন। এখন ভয়েস চেঞ্জিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লেসন, সেটি হচ্ছে টেন্স বেসড ভয়েস অ্যান্ড বি ভার্বস। অর্থাৎ প্রতিটা টেন্সের জন্য বিশেষ কিছু বি ভার্ব আসবে, যেটা কন্ট্রোলে না থাকলে বারবারই তুমি এই ভয়েসটা বুঝে উঠতে পারবে না। তো চলো আমরা দেখে নিই টেন্স বেসড ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে কোন কোন বি ভার্বগুলো লাগবে, তার একটা লিস্ট দিয়ে দিই, সাথে কিছু এক্সাম্পলস। ওয়েল, এই হচ্ছে টেন্স বেসড ভয়েস অ্যান্ড বি ভার্বস। তো আমরা এটা তো জানি, টেন্সের লেসন থেকে দেখেছি টেন্স 12 প্রকার, তার ভেতরে সবগুলোই ভয়েস চেঞ্জিংয়ে কাজে লাগে না। ভয়েস চেঞ্জিংয়ে বিশেষ করে এই হাতে গোনা 7-8টা টেন্স বেশি ব্যবহার হয়, সেগুলোকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম যে প্রকারটা এসে যায় সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে, মানে যেটাকে সিম্পল সেটাই তো ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এই প্রতিটার ইনডিফিনিটটাকে আমি একসাথে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, প্রেজেন্ট সিম্পলের সময় তোমাকে এক্সট্রা বিভার্ব নিয়ে আসতে হবে অ্যামিজার, এটা মনে রেখো তোমরা। ওকে, পাস্ট সিম্পলের সময় তোমাকে নিয়ে আসতে হবে ওয়াজ ওয়ার। ফিউচার সিম্পলের সময় তোমাকে নিয়ে আসতে হবে শ্যাল বি বা উইল বি। এখানে উইল বি এর ব্যবহারটাই বেশি। তাহলে একটা বিষয় তোমরা নিশ্চিত হয়ে যাও যে অ্যাক্টিভ ভয়েসটা দেখো, দ্য টিচার হেল্পস দ্য স্টুডেন্টস। তোমরা অবশ্যই জানো যে এটা প্রেজেন্ট টেন্স, শিক্ষক ছাত্রছাত্রীদের সাহায্য করে, অবশ্যই প্রেজেন্ট টেন্স। কিন্তু যখন প্যাসিভ ভয়েস করছো, আগের নিয়মটাই ফলো করো। একবার অবজেক্ট সাবজেক্টে চলে আসলো, ওকে। এরপরে যেহেতু প্রেজেন্ট টেন্স, অ্যামিজারের ভিতর থেকে আমি একটা নেব, দ্য স্টুডেন্টস। এটা যেহেতু প্লুরাল, তাই আমি এখান থেকে কি নিলাম, আর নিলাম। তোমাকে এই জিনিসটা কৌশলে মনে রাখতে হবে যে সকল টেন্সে বি ভার্ব কোনগুলো থাকছে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবো, হেল্প থেকে হেল্প। এরপরে গঠন অনুযায়ী নর্মালি বাই বসে, এরপরে বাই। আর এই সাবজেক্টটাকে আমরা জাস্ট অবজেক্ট করে দেব। কি মনে আছে তো যে নাউন হলে তার কোনোই পরিবর্তন হয় না, নাউন হলে কোনোই পরিবর্তন হয় না। এবার পাস্ট সিম্পলের সময় দেখো কি হয়েছে, বি ভার্ব ওয়াজ ওয়্যার। দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস। এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যেটা পাস্ট টেন্স, হেল্প থেকে হেল্প হয়েছে। তো যখন এটাকে প্যাসিভ করা হবে, দি স্টুডেন্টস, ওই তো অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, হেল্প আমি ওয়্যার নেব, এটা নিতে আমি বাধ্য, এটা আমাকে জানতে হবে তো, হ্যাঁ। এবং এটা মুখস্থ রেখে দেবে। আর যাদের মুখস্থ থাকে না তারা কি করবে, একটা ছোট্ট পেজে লিখে রিডিং টেবিলের সামনে একটু ঝুলিয়ে রাখবে, কেমন? The students are helped by the teacher. বাকি অংশ ঠিক আছে। এবার ফিউচার সিম্পলটা দেখো, বি ভার্ব উইল বি আসবে, দ্য টিচার উইল হেল্প দ্য স্টুডেন্টস। অবশ্যই জানো শ্যাল উইল থাকলে সেটা তো ফিউচার টেন্স হয়, কিন্তু যখন প্যাসিভ করছি দেখো, দ্য স্টুডেন্টস, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, উইলের পরে একটা বি লাগিয়ে দিলাম, বিকজ এটা নিব, আমি নিতে বাধ্য, আমাকে বলা হয়েছে, এটা গ্রামারের নিয়ম। উইল বি আর প্যাসিভ মানে তো ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই, আর এই হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। আমার একটা গল্প মনে হলো ছোট্ট, সেটি হলো একটা শিক্ষার্থীকে টেস্ট পেপার সলভের সময়, অনেক আগের কথা বলছি, যে সে ইংরেজি ভালো পারে না, কিন্তু যখন তাকে কোনো প্রশ্ন দেওয়া হয় সেটা সে সলভ করতে পারে। কারণটা কি? তো তখন যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলল, বা যেটা বোঝা গেল, যে সে টেস্ট পেপার এত পরিমাণে সলভ করেছিল যে সে নিজের অজান্তেই যে কোনো কিছুই কিন্তু ওইটার সঙ্গে রিলেট করে আনসারটা করে ফেলতে পারে। যেমন তোমরা কোথাও যদি দেখো যে উইলের পরে বি আছে, আর এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং পাস্ট পার্টিসিপল, তুমি কিন্তু পাস্ট পার্টিসিপলটা নেবে। হয়তো তুমি জানো না যে কেন হলো,
আর প্রথমত না জেনে অনেক কিছু মুখস্থ করা ভালো, একেবারে জিনিসটা খারাপ হিসেবে আমি দেখি না। অনেকে বলে যে না বুঝে মুখস্থ করাটা বোকামি। নো, কিছু জিনিস যখন তুমি মুখস্থ করে ফেলবে, পরবর্তীতে সেই জিনিসটার ভেতরে অন্তর্নিহিত জিনিসটা তুমি যে কোনো সময় রিয়ালাইজ করতে তুমি সুবিধা হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, কোরআনের হাফেজ এবং যারা তাফসির করতে পারেন, আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ যারা, পুরো কোরআনটাই যেহেতু তাদের একেবারে হৃদয়ে মহান আল্লাহ তাদেরকে নিয়ামত স্বরূপ এটা গেঁথে দিয়েছেন, এই কোরআন পুরোটাই মুখস্থ থাকার কারণে তারা কিন্তু এটা যে কোনো সময় নিজের মতো করে কোরআনের একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের যে মিল, আল্লাহর যে বিশেষত্ব, মৌলিক যে কিছু বিষয় নিয়ে কথা বলেছে, এর বিশেষত্ব, এর মহিমান্বিত যে রূপ, সেটা কিন্তু বারবারই সে রিলেট করতে পারে। মুখস্থ করলেই কিন্তু এই জিনিসটা সম্ভব। কিন্তু কোরআনের প্রতিটা আয়াত এবং কোরআনের সামগ্রিক বিষয় যদি কন্ট্রোলে না থাকে, তাফসির করা অথবা একটি আয়াতের সঙ্গে আরেকটি আয়াতের যে সম্পর্ক, এটা কিন্তু নিরূপণ করা অনেক বেশি কঠিন হয়। এনিওয়ে, আমি যে কারণে বললাম যে মুখস্থ সব ক্ষেত্রেই একেবারে অযৌক্তিক নয়। মুখস্থ জিনিসটার প্রতি যে অন্য রকমের একটা ব্যাপার রয়েছে, এবং সেটা পবিত্র কোরআনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মুখস্থ জিনিসটার ভিতরে বুঝে পড়লেও সোয়াব, না বুঝে পড়লেও সোয়াব কোরআনের ক্ষেত্রে। তো ওখান থেকে একটা বিষয় প্রমাণিত যে মুখস্থ জিনিসটা একেবারে খারাপ নয়, সেখান থেকে উপকারিতা রয়েছে, আলহামদুলিল্লাহ। তো যেটি বলছিলাম যে দ্য স্টুডেন্টস উইল বি হেল্প বাই দ্য টিচার, এই জিনিসগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে, পরে এমনি তোমার কাছে কন্ট্রোলে চলে আসবে। সো এই হচ্ছে সকল ইনডিফিনিট টেন্সের বি ভার্ব। ওকে, এরপরে দেখবো আমরা প্রেজেন্ট সিম্পলে পরে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস থেকে ভয়েস চেঞ্জিংয়ে আমার দেখা মতে কোনো প্রশ্ন হয় না বা খুব বেশি দরকারও নেই। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্বগুলো একটু মনে রাখা জরুরি, আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্বগুলো মনে রাখা জরুরি। আর নিয়মটা একেবারে সেম, আগের মতোই। ইজ হেল্পিং, তুমি বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরিবর্তনের সময় আর বিং হেল্পড, এই এম বিং, ইজ বিং, আর বিং, এটা আমি নিতে বাধ্য রে বাবা, এখানে আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে। আর বিং, এই তো আর বিং, আর প্যাসিভ মানে ভার্বে পাস্ট পার্টিসিপল, হেল্প থেকে হেল্প, বাকি যা আছে তাই। ক্লিয়ার? একইভাবে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্ব মুখস্থ রাখবে, ওয়াজ বিং, ওয়ার বিং, এই যে। সো পাস্ট কন্টিনিউয়াস আমরা প্যাসিভ করার সময় কি করলাম, ওয়ার বিং হেল্পড, এই যে ওয়ার বিং, আর ভার্বে পাস্ট পার্টিসিপল হেল্প। আর এরপরে পারফেক্টের তিনটা একটু বেশি দেখা যায়। এর ভিতরে একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। দ্যাটস এনাফ। এই হলো 6, 7, 8টা টেন্সের বি ভার্ব মুখস্থ রাখলেই ভয়েস চেঞ্জিংয়ে তুমি বেশ মজা পাবে। হ্যাভ বিন, হ্যাজ বিন, ওকে। দ্য টিচার হ্যাজ হেল্প দ্য স্টুডেন্টস, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, এটা আমরা জানি। পরিবর্তনের সময় আমাকে নিয়ে আসতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা নিয়ম আমার। সো স্টুডেন্টস, এই যে অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে হ্যাভ বিন করলাম, অবশ্যই প্লুরাল তো আমাকে হ্যাভ বিন করতে হবে, ভার্বে পাস্ট পার্টিসিপল করলাম, এরপরে বাই বাকি অংশ। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে হ্যাড বিন, এটার ব্যবহারও বেশ কম পরিমাণে দেখা যায় পাস্ট পারফেক্ট, কারণ বেসিকলি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেহেতু দুটো অ্যাকশন থাকে, বিফোর এবং আফটার দিয়ে সেগুলোকে জয়েন করা হয়, তো এটার পরিমাণ খুব কম আসে। বাট জেনে রাখো যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাড বিন লাগাতে হয়। দ্য স্টুডেন্টস হ্যাড বিন হেল্পড, হ্যাড হেল্প পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে প্যাসিভ ভয়েসে হ্যাড বিন লাগাতে হবে। এখানে একটাই, হ্যাঁ, এখানে সকল পার্সনের ক্ষেত্রে একটাই বসে। আচ্ছা, এরপরে আসো ফিউচার পারফেক্টে উইল বি, উইল হ্যাভ বিন, একটু মনে রাখতে হবে উইল হ্যাভ হেল্প, এটা ফিউচার পারফেক্ট। আর প্যাসিভ করার সময় উইল হ্যাভ বিন, এই যে অতিরিক্ত বিন নিয়ে আসলাম দেখো, আর হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড। ব্যাস, ক্লাস শেষে এইগুলো কিন্তু মুখস্থ বিষয়, ওই যে সাবজেক্ট থেকে অবজেক্ট, ওগুলো মুখস্থ করতে হবে। কোন টেন্সে কোন বিভার্বগুলো প্যাসিভ ভয়েসে ব্যবহার হয় সেগুলো মুখস্থ করতে হবে, অথবা খাতায় সুন্দর করে নোটস করে নেবে, কেমন? বেসিক্যালি এই হচ্ছে টেন্স বেসড ভয়েস অ্যান্ড বিভার্বসের একটা লিস্ট। এখন ভয়েস চেঞ্জিংয়ের আমরা মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে গুরুত্বপূর্ণ মৌলিক 2টা রুলস আমরা একটু জেনে নেব, যে 2টা রুলস জানলে ভয়েস চেঞ্জিংয়ের বিষয়টা তোমার কাছে সহজ হবে এবং এর রহস্যটাও তুমি উদ্ঘাটন করতে পারবে। 5 নম্বরে যেটি বলা হচ্ছে যে ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে কিছু মৌলিক বিষয়। ভয়েস চেঞ্জিংয়ে অবজেক্ট থাকা জরুরি, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব দিয়ে গঠিত বাক্যই কেবল প্যাসিভ ভয়েস হয়। যে কথাটি বললাম
যে অবজেক্ট থাকা জরুরি, কিন্তু অবজেক্ট না থাকলেও প্যাসিভ ভয়েস হতে পারে। তার নমুনা তোমরা অলরেডি পেয়েছো। আমি একটা হচ্ছে বলবো কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে হ্যাঁ এরকম কিছু বাক্য তোমরা দেখতে পাবে। আমি রোমান নাম্বারিং করি, যে বাক্যগুলো গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থগত দিক থেকে প্যাসিভ। এরপরে ইম্পারেটিভের সময় কিছু ক্ষেত্রে তুমি দেখতে পাবে ইউ আর রিকোয়েস্টেড টু, ঠিক আছে? কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে তুমি এটা দেখতে পাবে, আর ইম্পারেটিভের ক্ষেত্রেও তুমি দেখতে পাবে। সো কোয়াসি প্যাসিভের আমি দু একটা এক্সাম্পল দিয়ে রাখি, তোমার জন্য বেটার হবে। মূল আলোচনাটা আমাদের মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। ধরো বলা হলো, এই বাক্যটা তোমরা অনেকে দেখেছো, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। ওকে, অথবা আরেকটি বাক্যতে যেটা বলা হলো, দ্য বুক রিডস ওয়েল, মধু খেতে মিষ্টি, অথবা দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। তো দেখো, মধু অন্য কেউ খেলে এটা মানে মিষ্টি না তো বোঝা যায়, বইটি কেউ পড়লেই বোঝা যায় ভালো না খারাপ। তো অন্যের দ্বারা হচ্ছে কাজটি, অন্যের দ্বারা খাওয়া হচ্ছে, অন্যের দ্বারা পড়া হচ্ছে, দ্যাট মিনস এটা প্যাসিভ একটা অর্থ। কিন্তু গঠনগত দিক থেকে এটা অ্যাক্টিভ। কেননা এখানে কি নেই বলতো? কারণ বি ভার্ব নেই এবং ভার্বে পাস্ট পার্টিসিপল নেই, সেই জন্য এটা অ্যাক্টিভ। তাহলে যেই সকল বাক্য গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থ করলে প্যাসিভ, সেগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। আচ্ছা, কোয়াসি প্যাসিভ মানে আপাতত প্যাসিভ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর তার মানে হচ্ছে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ, বিষয়টা এরকম। হাফ অ্যাক্টিভ, অ্যাক্টিভ অ্যান্ড আমি লিখে দেব হাফ প্যাসিভ, ঠিক আছে? এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এইগুলোকে যখন ভয়েস চেঞ্জ করা হয়, ভয়েস চেঞ্জ নিয়ে বলা হয় যে সাধারণ নিয়মগুলো এটা একটু সাধারণ নিয়ম থেকে একটু আলাদা হতে পারে। যেমন 1 নম্বরে বলছে যে হানি টেস্ট সুইট, এটাকে তুমি এইভাবে করবে, হানি ইজ টেস্টেড সুইট, এস সুইট। ওকে, তুমি এইভাবে করতে পারবে, অথবা তুমি চাইলে আরেকভাবে করতে পারো। এখানে একটু বাক্যটাকে বড় লম্বা করে, সেটা হচ্ছে হানি, ওকে, মধু ইজ সুইট, তুমি অ্যাডজেক্টিভকে দিয়ে দাও। ওকে, হানি ইজ সুইট। এবার লাগাও হোয়েন ইট, একটু ইট লাগাও, ইট মানে হচ্ছে এই হানি, হোয়েন ইট ইজ টেস্টেড। দুইভাবে প্রচলিত। সো হানি ইজ টেস্টেড সুইট, অথবা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, ঠিক আছে? আর দ্য বুক রিডস ওয়েল, আমরা যদি এটার কথা বলি, আমরা এটাকে এবার ওখান থেকে নামিয়ে নিয়ে আসতে পারি, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। তাহলে দ্য বুক রিডস ওয়েল, আমার সঙ্গে সঙ্গে বলো একটু, দ্য বুক ইজ রেড ওয়েল। তুমি এভাবে করতে পারো, এটা 1 নাম্বার দিয়ে করতে পারো। আচ্ছা, এটা আমি স্ল্যাশ দিয়ে আমি এটা দিয়ে রাখলাম, আমার জায়গার দরকার, জায়গার সংকট। আচ্ছা, এরপরে তুমি স্ল্যাশ দিয়ে আরেকভাবে করতে পারো, দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড, এইভাবে করতে পারো, হোয়েন ইট ইজ রেড। বাট এখানে একটা প্রশ্ন আমি যদি তোমাদেরকে করি, দেখি তোমরা কতজন আনসারটা দিতে পারছো। খুব বুঝে শুনে রাইট আনসারটা দেবে। ধরো এইখানটায় ফিলিং ইন দ্য গ্যাপ তৈরি করা হলো। ওকে, সো এখানে বলা হলো দ্য বুকস আর ওয়েল হোয়েন ডট ডট আর রেড। অপশান এতে আমরা এখানে কি প্রোনাউন ইট নেব নাকি এখানে দে নেব? এই জিনিসটা জানলে ফিলিং দ্য গ্যাপে একটু হেল্প পেতে পারো। দ্য বুকস আর ওয়েল হোয়েন ডট ডট আর রেড। ইয়েস, এবার যেহেতু আমি প্লুরাল নিয়েছি, দেখো আগেরটা সিঙ্গুলার ছিল তাই আমি ইট বলেছিলাম, আগেরটা সিঙ্গুলার তাই আমি বলেছি হোয়েন ইট ইজ। এই ইট মানে হচ্ছে বইটা, কিন্তু যখন আমি বলবো দ্য বুকস আর ওয়েল, দ্যাট মিনস হচ্ছে দ্য বুকস মানে প্লুরাল, বুকস ইজ ইকাল টু হচ্ছে দে, অনেকগুলো বই। অনেকের ভিতরে একটা ভুল কনসেপশন রয়েছে যে দে মনে হয় শুধু মানুষের জন্য বসে, আরে না,
প্লুরাল জিনিসগুলোর ক্ষেত্রে বেসিক্যালি দিয়ে বসে। ওকে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝে নিয়েছো। স্ট্রাকচার বেস যেগুলো তোমাদের শেখানো দরকার সেগুলো আমি পরে দেখাচ্ছি, কিন্তু এখানে এই মৌলিক জিনিসটা জেনে নাও। তাহলে কি নিশ্চয় বুঝে গেছো যে শুধুমাত্র অবজেক্ট নয়, অনেক সময় অ্যাডজেক্টিভ থাকলেও সেটা কিন্তু ভয়েস চেঞ্জ হয়। হ্যাঁ, এই জায়গা থেকে একটু বের হয়ে আসতে হবে। নাম্বার 2 তে আরেকটি তথ্য জানা খুব জরুরি যে প্যাসিভ ভয়েসে বাই থাকা জরুরি নয়। কোনো কোনো ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে অন্য কোনো একটি প্রেপোজিশন বসতে পারে, অন্য যে কোনো একটি প্রেপোজিশন বসতে পারে। তো আমি কিছু ভার্ব দেব, কিছু শব্দ দেব যেগুলোর সাথে অন্যান্য প্রেপোজিশন মানে বাই ব্যতীত, যেমন হচ্ছে উইথ, অ্যাট, এই টাইপের প্রেপোজিশনসগুলোর একটা সম্পর্ক আছে যেটা মুখস্থ রাখা একবারে জরুরি। চলো আমরা লিস্টটা একটু দেখে নিই। আচ্ছা, এই হলো তোমার প্রেপোজিশনসের একটা লিস্ট। ইউজ অফ আদার প্রেপোজিশনস ইনস্টেড অফ বাই, অর্থাৎ বাইয়ের পরিবর্তে অন্যান্য প্রেপোজিশন যেগুলো বেশি ব্যবহৃত হয়, যেমন এই শব্দগুলো ভার্ব এর সঙ্গে অ্যাট, যেমন অ্যামেজড, অ্যাট সারপ্রাইজড, অ্যাট মুখস্থ রেখে দেবে কেমন। এগুলো পরে কিন্তু কোনোভাবে বাই বসবে না, প্যাসিভ ভয়েসের বেলাও অ্যাট হবে। আবার এগুলোর পরে সর্বদাই কি হবে, উইথ হবে। হ্যাঁ, কাভার উইথ, ডেকোরেট উইথ, ফিল উইথ, ইকুইপ উইথ বাংলা দেওয়া আছে। আর এরপরে হচ্ছে ভার্ব প্লাস ইন, ইন্টারেস্টেড ইন, ইনভলভ ইন ইত্যাদি। আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, হ্যাঁ, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটি টেস্ট দেওয়া হচ্ছে। টেস্টটা এরকম যে দ্য হাউস ইজ ফিল্ড ডট ডট স্মোক। এখন তোমরা তো নর্মালি জানো যে প্যাসিভ ভয়েসে সাধারণত কি বসে, প্যাসিভ ভয়েসে সাধারণত কি বসে, বাই বসে। তো ধরো আমি এই বাক্যটা তোমাদেরকে দিলাম, অপশন হিসেবে আমি এই তিনটা দিলাম। দ্য হাউস ইজ ফিল ডট ডট স্মোক, যে ঘরটা ধোঁয়ায় পরিপূর্ণ। এখন তোমাকে মাথায় রাখতে হবে যে আচ্ছা ফিলের সাথে কি বসে, পাস্ট পার্টিসিপল ফিল থেকে ফিল, ফিল্ডের সঙ্গে উইথ বসে। ওকে, সো দ্য রাইট আনসার ইজ উইথ। কিন্তু যদি এটা না জানো, তোমার মনে হবে প্যাসিভ ভয়েস, তো প্যাসিভ ভয়েস মানেই বাই। আরে বাবা, যে কথাটি বললাম যে প্যাসিভ ভয়েসে বাই শর্ত নয়, বাইয়ের পরিবর্তেও অন্যান্য প্রেপোজিশন বসতে পারে। সো এটি তোমাদের মুখস্থ অংশের কাজ। তো এই হলো বেসিক্যালি 2 নম্বরের পয়েন্টসের বিষয়, যে বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশনসগুলো বসে। এবার আমরা দেখব যে সাম ডিফারেন্ট প্যাটার্নস অফ ভয়েস চেঞ্জিং, অর্থাৎ ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ভয়েস আছে সেইগুলোকে এক এক করে দেখব এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ সকল ধরনের ভয়েসগুলোকে এই আলোচনার মধ্য দিয়ে তুলে ধরার জন্য। ওকে, সো ফার্স্টে আসবো আমরা সিঙ্গেল অবজেক্ট ভার্সেস ডাবল অবজেক্ট। অর্থাৎ কোনো কোনো বাক্যে আমরা দেখব যে একটা অবজেক্ট আছে এবং কোনো কোনো বাক্যে ডাবল অবজেক্ট, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট দুটো করে অবজেক্ট। আচ্ছা, সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে আসি আমরা। দ্য ম্যানেজার, খেয়াল করে দেখো, দ্য ম্যানেজার এই হলো সাবজেক্ট, অ্যাপ্রুভড গ্রহণ করেছিল দ্য প্রপোজাল প্রস্তাব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, বুঝিয়ে দিই। এরপর হচ্ছে টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, এরপরে হচ্ছে O1, O1 মানে হচ্ছে অবজেক্ট 1। একটু মনে রেখো, আমি একটু অন্য কালার করে দিই। সো নর্মালি যেটা হয় যে অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে। সো একটা অবজেক্ট মানে সেটা ডিরেক্ট অবজেক্ট। সো প্রপোজাল, পাস্ট টেন্সের জন্য বি ভার্ব ওয়াজ, মনে আছে তো পাস্ট টেন্সে ওয়াজ, এই যে একটু আগে বলেছিলাম মুখস্থ করতে হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব ওয়াজ। আর প্যাসিভ ভয়েস মানেই ভার্বে পাস্ট পার্টিসিপল। ওকে, এরপরে বাই, এটা আমি নিতে বাধ্য, এটা আমার নিয়ম, বারবারই প্রায় চলে আসে। আর এরপরে হলো সাবজেক্টে কি করলাম, অবজেক্ট করে দিলাম, ব্যাস কাভার হয়ে গেল। বিষয়টা কিন্তু খুবই ফানি। অবজেক্ট যদি একটা হয় তাহলে সিম্পল নিয়মে প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্ট করে দেব, টেন্স অনুযায়ী আমি বিভার্ব নেব, এরপরে মূল ভার্বে আমি পাস্ট পার্টিসিপল করব, গঠন অনুযায়ী বাই নেব, আর এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট অবস্থানে বসিয়ে দেব, ব্যাস ডান। তো এখানে যদিও সাধারণ নিয়ম, কিন্তু হয় কি বিভিন্ন রকমের বাক্য দিয়ে বলা হয় যে ভয়েসের এতগুলো রুলস, আসলে কিছুই না। যেমন কোনো কোনো সময় তোমরা এরকম বাক্য দেখবে যে হি, FIGHTS, হি ফাইটস আ গুড ফাইট, গুড ফাইট। হ্যাঁ, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলে। অথবা বলে যে হি, যেমন বলে যে হি killed herself, ACLF, herself,
এই টাইপের বাক্যগুলোকে প্যাসিভ ভয়েস করতে দেয় এবং সেগুলো নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়। তোমাদের বলি হি ফাইটস আ গুড ফাইট। দেখো ভার্বের সাথে যদি অবজেক্টের ভিতরেও কোনো শব্দের তুমি একটা সম্পর্ক খুঁজে পাও, ট্রানজিটিভ ভার্বের সাথেই এই অবজেক্টের একটা সম্পর্ক আছে। কিভাবে দেখো তো, সেটা হচ্ছে হি ফাইটস আ গুড ফাইট, হি স্লিপস আ গুড স্লিপ, এরকম আছে না? হি রানস আ রেস, সে দৌড় প্রতিযোগিতায় দৌড়ায়। তো যেটি হলো মূল কথা যে যখন ভার্বের সাথে অবজেক্টের একটা সম্পর্ক থাকে সেইগুলো একটা ভয়েস চেঞ্জ আছে, যেগুলোকে বলা হয় কগনেট অবজেক্টের ভয়েস চেঞ্জ। কগনেট অবজেক্ট। তো সমস্যা কি? একই জিনিস তো, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে একই নিয়মেই করব। কি বলতো? সেটি হচ্ছে আমরা ফার্স্টে নিয়ে আসবো, খেয়াল করো একটু, আ গুড ফাইট, ফার্স্টে নিয়ে আসবো আ গুড ফাইট। ওকে, ফাইট ইজ প্যাসিভ ভয়েস, এরপরে মূল ভার্ব হচ্ছে ফাইটস, এটাকে ফট করে দেবো, FOUGHT, ফট, এরপরে বাই আর হি থেকে হিম। ওকে, দেখো আমি কিন্তু যখন পড়াই তখন এটাও ফিল করি যে একজন শিক্ষার্থী ওটা বোঝে কিনা। আমি জানি এই আলোচনা হয়তো বা তুমি হৃদয়ঙ্গম করতে পারছো না বা বুঝতে পারছো না। কেন? কারণ তোমার বেসিকটা এখন স্ট্রং হয়নি। তাহলে অবশ্যই তোমাকে বেসিকটা জানতেই হবে। বেসিক না জেনে তুমি সামনে এগোতে পারবে না। তাই দয়া করে একটি স্টেপ তুমি কমপ্লিট না করে, আমি যা তোমাকে মুখস্থ করতে বলেছি সেটা কমপ্লিট না করে পরের অংশে তুমি এসো না। তুমি লেকচার দেখো, বাট তোমাকে যে ডিউটিটা দেওয়া হচ্ছে, দায়িত্বটা, সেটা অবশ্যই তুমি মুখস্থ করো। আচ্ছা, এরপরে ধরো এটার নাম হলো কগনেট অবজেক্ট। এটা দেখে ভয় পেতে, কিন্তু বিষয়টা কিন্তু সেম। আবার কোনো কোনো সময় এরকম বাক্য দিয়ে হয়তো বলা হবে যেটা চেঞ্জ করো। এখন এখানে মৌলিক বিষয় হচ্ছে যে হার সেলফ, দেম সেলফ, ইয়োর সেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউনের সময়, রিফ্লেক্সিভ প্রোনাউন যখন পড়িয়েছে সেখানে দেখিয়েছিলাম যে এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। রিফ্লেক্সিভ মানে হচ্ছে বেসিক্যালি হলো যে সেই কাজটি অর্পণ করে থাকে, সেই নিজে কাজটা সম্পূর্ণ করে। এইসব ক্ষেত্রগুলোতে আসলে প্যাসিভ ভয়েস হয় না, মানে তুমি এইগুলোকে চেঞ্জ করতে পারবে না। সো এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। তো রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে বেসিক্যালি কি হয় যে এই ধরনের হার সেলফ, হিম সেলফ, দেম সেলফটাকে শেষে রাখতে হয়। তাই পরিবর্তনের সময় যেটা করতে হয় সেটা কি দেখো, আমি একটু দেখিয়ে দিই। জাস্ট এটা পরিবর্তনটা, সাবজেক্টটা থাকবে হি ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স এই জন্য আমাকে ওয়াজ নিতে হলো, কিল থেকে কিল্ড। ওকে, হি ওয়াজ কিল্ড, এই হার সেলফটা সবার শেষে দিতে হবে, হি ওয়াজ কিল্ড বাই হার সেলফ, হার ACL। ঠিক আছে? সো এটা হলো ব্যতিক্রম বিষয়। এগুলোকে ব্যতিক্রম ভাবার কোনো কারণ নেই। তুমি যখন ইংরেজি একটু ডিপলি, একটু গভীর থেকে শেখার চেষ্টা করবে, দেখবে বিষয়গুলো খুবই ফানি, খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। ওকে, অথচ দেখবে যে গ্রামার বইয়ে এইগুলোকে বিভিন্ন রুলের অন্তর্ভুক্ত করা হয়েছে ভয়েসের, আর দেখেই তোমরা ভয় পেয়ে যাও। এনিওয়ে, কগনেট অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট, এগুলো নিয়ে একটু কথা বললাম। এবারে আমাদের মূল যে কথাটা ছিল যে সিঙ্গেল অবজেক্ট হলে তো একেবারে সাদামাটা বিষয়, অবজেক্টকে আমরা সাবজেক্ট করছি, একেবারে স্বাভাবিক, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম। এখন যদি ডাবল অবজেক্ট হয়, একটা বাক্যে কিন্তু ডাবল অবজেক্ট থাকতেই পারে। চলো ডাবল অবজেক্টের বিষয়টা দেখি। দ্য ম্যানেজার গেভ দ্য এমপ্লয়ি। ডাবল অবজেক্ট যখন থাকবে তোমরা মনে রেখো, প্রথমটার নাম হচ্ছে ইনডিরেক্ট, IO বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর পরেরটা হচ্ছে DO মানে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট হয় ব্যক্তিবাচক আর ডিরেক্ট অবজেক্ট হয় বিষয়বস্তুবাচক। তবে কোনো বাক্যতে যদি একটাই অবজেক্ট হয় তাহলে সেটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মনে রাখবে। ঠিক আছে? একটা অবজেক্ট হলে ডিরেক্ট, সেটা ইনডিরেক্ট ভাবার কোনো কারণ নেই, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক। এনিওয়ে, তাহলে ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্ট আর বিষয়বস্তুবাচক ডিরেক্ট অবজেক্ট। যখন এরকম অবজেক্টের সংখ্যা থাকবে দুইটা, অবজেক্টের সংখ্যা কয়টা বলো তো এখানে? দুইটা, তখন আমরা যে কোনো একটাকে সাবজেক্ট করতে পারবো। সো আমরা ব্যক্তিবাচকটাকে ফার্স্টে প্রাধান্য দেব, এটাই নিয়ম, এটি করাই বেস্ট, করলাম। আর মনে রেখো আরেকটা কিন্তু আমরা রেখে দিলাম এখানে। তাহলে এই একটা অবজেক্টটাকে আমরা নিলাম, যেহেতু পাস্ট টেন্স অর্থাৎ নিয়ম অনুযায়ী আমি ওয়ার নিলাম, যেহেতু এমপ্লয়িজ এই জন্য প্লুরালের জন্য ওয়ার, গিভ থেকে হচ্ছে গিভেন। অন্য যে অবজেক্টটা ছিল সেখানে এখানে বসিয়ে দিলাম, আমি রেড কালার, এই কালার দিলাম। তারপরে গঠন অনুযায়ী বাই, আর এই হচ্ছে বেসিক্যালি সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম। আর তুমি যদি মনে করো যে না, আমি দ্য এমপ্লয়টাকে সাবজেক্ট বানাবো না, এই বোনাসটাকে সাবজেক্ট বানাবো, ওকে, বানাতেই পারো। পাস্ট টেন্সের জন্য আমি ওয়াজ নিলাম, ভার্বে পাস্ট পার্টিসিপল করলাম। এবার গিভেনের পর একটা টু দিতে হবে, কারণ কিছু ভার্বি আছে যার সঙ্গে টু বসে।
সো গিভেন টু, এই যে একটা অবজেক্ট তুমি রেখে দিয়েছিলে সেটাকে তুমি বসিয়ে দিচ্ছ। এবং মনে রেখো বেশিরভাগ ক্ষেত্রেই বায়ের আগে কিন্তু এই অতিরিক্ত অংশগুলো বসে যায়। যেমন অতিরিক্ত অংশটা বসিয়েছিলে বায়ের আগে, আর এই পরিবর্তনে অতিরিক্ত অংশ বসালে বায়ের পূর্বে, বায়ের আগে, তাই না? সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে বাই দিলে এবং তারপরে সাবজেক্টে কী করে দিলে বলো তো? অবজেক্ট করে দিলে, ব্যাস ডান হয়ে গেল। তাহলে এই হলো সিঙ্গেল অবজেক্ট আর ডাবল অবজেক্টের মধ্যে পার্থক্য। এবং ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমি মনে করি যে মোর দ্যান 50-60% বেসিক জিনিসগুলো এখান থেকে আসে। কিভাবে? আমি আরেকটা টেস্ট দিই তোমাদের। যেমন এই ধরনের বাক্য তোমরা অনেকে দেখে থাকবে, দে ইলেক্টেড মি চেয়ারম্যান, CHAIR চেয়ারম্যান। তো বলবে যে এটা প্যাসিভ ভয়েস করো। হ্যাঁ, তো এইরকম কিছু ভার্ব আছে, ইলেক্ট, সিলেক্ট, মেক, অ্যাপয়েন্ট, এরকম কিছু শব্দ আছে। এই শব্দগুলো দ্বারা বেসিক্যালি কোনো কিছুকে নির্বাচিত করা বোঝানো হয়। দে ইলেক্টেড মি চেয়ারম্যান, সে আমাকে চেয়ারম্যান বানিয়েছিল। দেখো মি ইজ ইকুয়াল টু হচ্ছে চেয়ারম্যান, অর্থাৎ আমিই হচ্ছে চেয়ারম্যান। তাহলে এখানে ভুল করে কিন্তু এই রুলের মধ্যে ফেলো না ডাবলের, যে এটাও একটা অবজেক্ট এটাও একটা অবজেক্ট। না রে বাবা, এই ধরনের অবজেক্ট আর এই অবজেক্টের মধ্যে অনেক পার্থক্য। কিভাবে? দেখো, মি সমান সমান মি সমান সমান হচ্ছে চেয়ারম্যান, অর্থাৎ যিনি আমি তিনি তো চেয়ারম্যান হলেন, কিন্তু কখনোই যেই এমপ্লয় সেই কি বোনাস বলো তো? না, ভিন্ন এমপ্লয় ভিন্ন ধরনের বোনাস। সুতরাং যখন এইরকম আমরা অবজেক্টের সাথে পরবর্তী অংশের মিল বা খুঁজে পাবো, ওকে, এই ধরনের অবজেক্টের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট। ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে এটাকেও একটা নিয়মের অন্তর্ভুক্ত করা হয়, স্টুডেন্টের মাথা আওলা বাওলা করে দেওয়া হয়, কিন্তু কোনোই কারণ নেই এগুলোকে আওলা বাওলা করার। বিষয়টা হলো যে মি সমান সমান চেয়ারম্যান, এখানে কিন্তু তুমি চেয়ারম্যানকে নিয়ে আসতে পারবে না বা মিকে নিয়ে আসতে পারবে, দুইটা এরকম না, আগেরটার মতো না যে এমপ্লয়িজকেও তুমি সাবজেক্ট করতে পেরেছো আবার বোনাসকেও তুমি সাবজেক্ট করতে পেরেছো। কিন্তু এখানে মিকেও সাবজেক্ট করতে পারবে, চেয়ারম্যানকেও সাবজেক্ট করতে পারবে, ব্যাপারটি এরকম নয়। কারণ মি যে ব্যক্তি তিনিই হচ্ছেন চেয়ারম্যান। সো চেয়ারম্যানটাকে সবসময় শেষের দিকে রাখতে হবে, মূলটা হচ্ছে সাবজেক্ট আই। সো আই ইলেক্টেড, পাস্ট টেন্সের জন্য আমি নেব আই ওয়াজ, ELECT, ইলেক্টেড, আই ওয়াজ ইলেক্টেড, ডট 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 কেন দিলাম আমি বলছি, এরপরে বাই নেব, আর দে থেকে হচ্ছে দেম। এইটুকু আগে ভালো করে বোঝো। মি, এই যে আই হলো পাস্ট টেন্সের জন্য, ইলেক্টেড হলো ওয়াজ ইলেক্টেড, এরপরে গঠন অনুযায়ী প্যাসিভ ভয়েস মানেই বাই, এটাকে রেট করে দিই। এরপরে হচ্ছে দে থেকে বেসিক্যালি দেম। ক্লিয়ার? এখন এই যে অতিরিক্ত যে অংশটা আছে চেয়ারম্যান, সেইটাকে বসিয়ে দেবো বাইরের আগে। তুমি চাইলেই এই বাক্যটাকে কোনোভাবে এইভাবে করতে পারবে না যে চেয়ারম্যান ওয়াজ ইলেক্টেড মি বাই দেম, কোনো অর্থ থাকবে না। ঠিক আছে, কোনো অর্থ থাকবে না। ভয়েস চেঞ্জিংয়ের জন্মই হয়েছিল অর্থকে প্রাধান্য দিয়ে, কিন্তু পরবর্তীতে শুধুই আমরা স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ করি। আর এই কারণেই সাংঘর্ষিক কিছু বাক্যকেও ভর্তি পরীক্ষা বা বিভিন্ন জায়গাতে প্যাসিভ ভয়েস করতে বলা হয়। তার ভিতরে একটি বাক্য হচ্ছে আই হ্যাভ আ কাউ। হ্যাঁ, আই হ্যাভ আ কাউ, এটাকে প্যাসিভ ভয়েস করো। তো অনেকে আবার এটাকে করেও ছাড়ে যে এই কাউ ইজ হ্যাড বাই মি। ব্যাপারটা কিন্তু খুবই ফানি। সো সব ধরনের বাক্যগুলোকে প্যাসিভ করতে হয় না, এটাও তোমাকে জানতে হবে। প্যাসিভ করলে বাক্যের অর্থটা নষ্ট হয়ে যায় কিনা এটাও তোমাকে খেয়াল করতে হবে। ক্লিয়ার? আশা করি এই বিষয়টা বুঝে নিয়েছ। আচ্ছা, এবার আমরা আরেকটা সেগমেন্টে চলে যাই, ভয়েস অফ মডেল ভার্বস, অর্থাৎ মডেল ভার্ব ব্যবহারে ভয়েস চেঞ্জিং। ব্যাপারটা খুবই ফানি। সো আমরা যখনই মডেল ভার্বের কথা বলি, মোটামুটি আমাদের স্মৃতিতে ভেসে ওঠে সেই ভার্বগুলো, যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, তাই না? ক্যান, কুড, মে, শ্যাল, শুড, উড, WOULD, উড। আচ্ছা, এই যে মডেল ভার্বগুলো, তো এরকম যে আসলে মডেল ভার্বের লিস্টগুলো আছে, এর ভিতরে ধরো হ্যাভ টু, এরপরে অনেক রকমের মডেল ভার্ব, ইউজ টু, যত মডেল ভার্ব আছে সহজ কথায় আমি ইটিসি লিখলাম। এই মডেল ভার্বগুলোর পর তোমরা জাস্ট একটা কাজ করবে, এগুলোর পর একটা বি ভার্ব লাগাবে, মানে বি, অন্য কিছু না, শুধু বি। এরপরে ভার্বে পাস্ট পার্টিসিপল, তারপরে বাকি যা আছে স্বাভাবিক নিয়ম বা অন্যান্য কিছু। সো এই বিটা বসাতে হবে, আর এটাই হচ্ছে নিয়ম। এক্সাম্পল দেখো,
দ্য কমিটি মাস্ট রিভিউ দ্য রিপোর্ট। মাস্ট হচ্ছে একটি মডাল ভার্ব, রিভিউ দ্য রিপোর্ট ভার্বে বেস ফ্রম অবজেক্ট। সো অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে দিলাম, মডাল ভার্বের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই, শুধু ওর সঙ্গে অতিরিক্ত আমি একটা বি লাগিয়ে দিলাম। ওকে, আর মূল ভার্বে কি করলাম, পাস্ট পার্টিসিপল করলাম। অন্যান্য নিয়ম বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। ক্লিয়ার? আশা করি এইগুলো খুব বেশি তোমার কাছে আর কঠিন হবে না। কঠিন হবে? সো আমি একটা টেস্ট একটু ট্রাই করি, যেমন হি হ্যাজ টু ম্যানেজ দেম। হি হ্যাজ টু ম্যানেজ দেম, তাদেরকে ম্যানেজ করতে হবে। সো যদি বলা হয় যে অ্যাক্টিভ টু প্যাসিভ করো, তাহলে কি করবে? এই যে অবজেক্টটাকে তুমি সাবজেক্ট করে দাও দে। এখন এখানে দে এর পরে আমি হ্যাভ টু বসাবো নাকি হ্যাজ টু বসাবো, এটা একটা প্রশ্ন। তারপর আমি বি নেব, ম্যানেজড, এরপরে বাই, হি থেকে হচ্ছে হিম। এই জায়গাটা নিয়ে অনেকের কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো জেনে রাখো, যেগুলোর আসলে তোমার এই বিশেষ করে এম টু ইজ টু আর টু বা এম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু বা হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, এগুলো কিন্তু পার্সন অনুযায়ী আবার পরিবর্তন হয়, অন্যান্যগুলো হয় না। ক্যান, কুড, মে, মাইট এগুলোর কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। কিন্তু যখন হ্যাজ টু, যেমন হি এর পরে হ্যাজ বসে, কিন্তু দে এর পরে তার হ্যাজ বসবে না। সো দে হ্যাভ টু। ক্লিয়ার? দে হ্যাভ টু বি ম্যানেজড বাই হিম। ওকে, ব্যাস এই হচ্ছে আমাদের মডাল ভার্ব নিয়ে কথা। এর বেশি কিছু না, বেসিক জিনিস হচ্ছে এটা। সো তোমাকে মডাল ভার্বটা চিনতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, মডাল ভার্বের পরে আমরা এবার দেখব ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জিং, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে এক নজরে দেখাবো যে সাধারণত 4 ধরনের বাক্যের আমরা ভয়েস চেঞ্জ দেখি। সেটি হচ্ছে স্টার্ট উইথ ভার্ব, আমি সাথে লিখব ভার্ব দিয়ে ডট ডট, মানে হচ্ছে ভার্ব দ্বারা শুরু। আমি একটু রেড করে দিই। সেটা দেখব ডু নট, কোনো কোনো ক্ষেত্রে ডু নট দ্বারা শুরু, বা যেটা ডন্টও বলা হয় অনেক সময়, ডন্ট প্লাস ভি ওয়ান ডট ডট, অর্থাৎ ডন্ট বা ডু নটের পরে ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু, এ একটা। আরেকটি হচ্ছে যে কোনো কোনো বাক্যের শুরুতে নেভার থাকে, সো নেভার দ্বারা শুরু, নেভার প্লাস, যেমন নেভার টেল আ লাই, এই টাইপের বাক্য। সো ডট ডট। আরেকটি বাক্য প্লিজ বা কাইন্ডলি থাকে, আমি শুধু প্লিজ দিয়েছি, সো প্লিজ অথবা কাইন্ডলি, KINDLY, কাইন্ডলি। ঠিক আছে, এরপরে ভার্বের বেস ফর্ম দিয়ে বাকি অংশ। বেসিকলি এই ধরনের এই 4 ক্যাটাগরিরই ইম্পারেটিভ বাক্যগুলো দেখা যায়, যে আদেশমূলক যে বাক্যগুলো, বেসিকলি এই হচ্ছে কয়েকটা ফর্ম। তো আমরা এখন এক এক করে দেখব যে কোন ধরনের বাক্যগুলোকে কিভাবে পরিবর্তন করা হয়। সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। সো ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে আমরা কি করব? সূত্রতেই বলা হচ্ছে যে লেট। দেখো প্রতিটা শুরুতে কিন্তু লেট নিয়ে এসেছি আমরা, এই 3টা শুরুতে লেট। সো এখানে সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, আমি লিখে দিচ্ছি লেট, এরপরে অবজেক্টটাকে তুমি নিয়ে আসবে, এরপর একটা বি লাগাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, এরপরে V3, বাকি অংশ যদি থাকে বসাতে হবে। সো এই নোটসটা জেনে রাখা খুব জরুরি। ইম্পারেটিভে বেসিকলি লেট বসলো, এই যে অবজেক্টটাকে আমি টেনে নিয়ে আসলাম, ওকে, এরপর একটা বি বসালাম, এবং যে ভার্বটা ছিল সেই ভার্বের আমি পাস্ট পার্টিসিপল করে দিলাম, এটা নিয়ম অনুযায়ী। সো এই নিয়মটা আমি হুবহু মেনটেন করেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো ডু নট যখন থাকবে, ডু নট থাকবে, এখানেও আমি লেট নেব, এখানেও আমি কি নেব? লেট নেব। এরপরে আমি অবজেক্ট নেব, এরপরে নটটাকে আমি অক্ষত রাখবো, তারপর একটা বি নেব, এবং হচ্ছে V3 করব। আচ্ছা, এই সেন্টেন্সগুলো বাংলা অর্থ আমি বলছি না, বাংলাগুলো একটু দেখে নিও, এখানে খুব বেশি ভাইটাল নয়। তাহলে যেটি বলছিলাম, ডু নট ওয়েস্ট টাইম, সময় অপচয় করো না। তাহলে আমরা ফার্স্টে লেট নিলাম সূত্র অনুযায়ী, এরপরে অবজেক্টটাকে টেনে নিয়ে আসলাম, এরপরে আমরা নট বসাবো, এটা নিয়ম, যেহেতু ডু নট, এই নটটাকে নিয়ে আসলাম, এরপরে বি নেব এবং ভার্বে পাস্ট পার্টিসিপল করে দেবো। লেট টাইম নট বি ওয়েস্টেড, সময়কে নষ্ট না করা হোক,
না করা হোক। ওকে, আর যদি নেভার দিয়ে হয় তাহলে কি হবে? নেভার ডিস্টার্ব দ্য ক্লাস, ক্লাসে বিরক্ত করো না। সো নেভার থাকলে বেসিক্যালি কি হবে? ফার্স্টে আমরা লেট নেব, তারপরে আমরা অবজেক্ট নেব, তারপরে নেভার নেব, তারপরে বি নেব, এরপরে V3, এরপর বাকি অংশ কিছু লাগলে আমরা বসিয়ে দেব। ওকে, সো নেভার, ওকে, এই হচ্ছে আমরা সরি কি বলে লেট নিলাম ফার্স্টে, এরপরে অবজেক্টটাকে নিয়ে আসলাম, তারপরে আমরা নেভারটাকে নিয়ে আসলাম, এরপরে আমরা বিটাকে নিয়ে আসলাম, তারপর ডিস্টার্ব থেকে জাস্ট ডিস্টার্বড করে দিলাম, ডান হয়ে গেল। তো এই বাক্যটাকে আরেকভাবেও প্যাসিভ ভয়েস করা যেতে পারে, সেটি হচ্ছে নেভারের অ্যাফার্মেটিভ ফর্ম বা হাবোধক ফর্মটি ব্যবহার করে। সেটা আমি একটু দিয়ে রাখি, তাহলে বরং কাজে দেবে, রাইট? সো আমরা ফার্স্টে দেব, ওকে এখানে দিই, ওকে এখান থেকে নিই। সো ফার্স্টে আমরা নেব লেট নট। ওকে, দেখো এখানে নেভার নিয়েছিলাম, কিন্তু এইবার যখন আমি লেট নট দিচ্ছি তখন দেখো অবজেক্টটাকে তো নিয়ে আসবোই, ওটা সমস্যা নেই। লেট নট দ্য ক্লাস, ওকে, এরপরে আমি একটা এভার লাগিয়ে দেব, এরপরে বি, এরপরে হচ্ছে V3 ডিস্টার্বড, যা আছে তাই। শুধু একটু লক্ষ্য করে দেখো, আমি লেট নট নিয়ে ফেললাম আর নেভারের জায়গাতে আমি এভার নিলাম, বোথ আর রাইট। আমি দুইটাই শিখিয়ে রাখলাম এই কারণে যে কোনো সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবার আসে যে নিচের কোন বাক্যটি সঠিক। দেখা যায় যে তুমি এটা জানো কিন্তু আসলে ওটা দেওয়াই নেই, দেওয়া আছে হচ্ছে এইটা, রাইট? সো জানতে হবে। আর এরপরে প্লিজ সাবমিট দ্য রিপোর্ট, প্লিজ বা কাইন্ডলি থাকলে চমৎকার একটা ফ্রেজ ইউজ করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, এইটুকু ইউ আর রিকোয়েস্টেড টু। এরপরে সাবমিট থেকে বাকি অংশ বা ভার্ব থেকে বাকি অংশ, এই প্লিজের কাজটাই কিন্তু হয়ে গেল ইউ আর রিকোয়েস্টেড, ঠিক আছে? ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য রিপোর্ট। খুবই ফানি, খুবই ইন্টারেস্টিং, এখানে আসলে তেমন কিছুই বোঝানো নেই। তো এই হলো মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং। ইম্পারেটিভের পরেই আমরা চলে আসব ভয়েস অফ ডাব্লিউএস কোয়েশ্চেন্স। তো ডাব্লিউএস কোয়েশ্চেন্সের ক্ষেত্রে দুইটার বেশি ব্যবহার, একটা হচ্ছে হু এবং হোম। এই দুইটা রুল একটু বেশি দেখা যায়, এবং এর বাইরে অন্যান্য যে ডাব্লিউএস কোয়েশ্চেন্সগুলো রয়েছে, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন ইত্যাদি ইত্যাদি। তো ফার্স্টে আমরা এই দুটা দেখি, তারপরে হোয়াটের ব্যবহারটা আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো হু যদি কোথাও থাকে, হু থাকবে, সেটা প্যাসিভ করার সময় বাই হোম, এই কথাটা ফার্স্ট একটু মনে রেখো। হু থাকলে বাই হোম। সো পাস্ট টেন্স, বি ভার্ব হচ্ছে ওয়াজ, এরপরে সাবজেক্টটাকে আমরা নিয়ে চলে আসলাম, অবজেক্টটাকে সাবজেক্ট অবস্থায় নিয়ে চলে আসলাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম, ব্যাস ডান। সো আমরা একটা স্ট্রাকচার এটা পাশে নোট করে দেব, সেটি হচ্ছে হু থাকলে বাই হোম, এই নোটটা। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যখন আমি অক্সিলারি ভার্ব বলবো মানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা যেন অবশ্যই মনে থাকে, টেন্স অনুযায়ী অক্সিলারি বি ভার্ব। ওকে, এরপরে হচ্ছে যে অবজেক্টটা এখানে চলে আসবে অ্যাজ সাবজেক্ট, আর এরপরে হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, শেষে কোয়েশ্চেন মার্ক দিতে কিন্তু ভোলা যাবে না, ঠিক আছে? বাই হোম, অক্সিলারি বি ভার্ব, অবজেক্ট, এরপরে হচ্ছে V3, ডান। আর যদি হোম থাকে তাহলে ব্যাপারটা খুবই ফানি, খুবই মজার। হোম থাকলে কোনো পরিবর্তন, হোম থাকলে সেখানে আমরা হু দিয়ে ফেলবো, মানে এখানে বাই এক্সট্রা ঝামেলা জিনিস লাগাতে হবে না। সো হু থাকলে বাই হোম, আর হোম থাকলে ডিরেক্ট হচ্ছে হু। ওকে, হু দিলাম। তারপরে আমরা টেন্স অনুযায়ী যেহেতু পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ নেব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, বাক্যের বাকি অংশ থাকলে বসাবো, এরপরে বাই, তারপরে সাবজেক্ট কি হবে, অবজেক্ট হয়ে যাবে। সো এখানে আমরা একটা শর্টকাট টেকনিক দিতে পারি, সেটি হচ্ছে হু, তারপরে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ওকে, এরপরে হচ্ছে V3, তারপরে এক্সটেনশন বাড়তি যা আছে তাই, এরপরে হচ্ছে বাই, আর সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। সো এই হু হোম থেকে হচ্ছে হু, ডিড শি ইনভাইট, এটা পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ ইনভাইটেড, তুমি একটু খেয়াল করবে স্ট্রাকচারের সঙ্গে মিলে যাবে। এরপরে বাড়তি অংশ এটা আমার, সো এটা নাও থাকতে পারে, সমস্যা নেই।
তারপরে বাই নিয়ম অনুযায়ী, এরপরে হচ্ছে অবজেক্ট, এই হচ্ছে সি থেকে হচ্ছে হার। লক্ষ্য করে দেখেছ, প্রথমে আমি যেগুলো মুখস্থ করতে বলেছিলাম, আই থেকে মি, হি থেকে হিম, দে থেকে দেম, ওইগুলোই কিন্তু বারবার ব্যবহার হচ্ছে। তারপর টেন্স অনুযায়ী বিভার্বের কথা বলেছিলাম, ওগুলোই কিন্তু বারবার ব্যবহার হচ্ছে। প্রতিটা প্যাসিভ ভয়েসে কিন্তু ভার্বে পাস্ট পার্টিসিপল হচ্ছে, তাই নয় কি? সো এই হলো ব্যাপার, ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসে। তো এই দুইটার একটু ব্যবহার হু এবং হোম, আর এর সঙ্গে আমি হোয়াটের একটা এক্সক্লুসিভ ব্যবহার আছে সেটা দেখাই। আসলে হোয়াট দিয়ে দুই ধরনের সেন্টেন্স গঠিত হয়। হোয়াট অ্যাজ অবজেক্ট, হোয়াট হয় একটা বাক্যতে অবজেক্ট, আর আরেকটা বাক্যতে স্বয়ং সরাসরি সাবজেক্ট। তো সাধারণত আমরা হোয়াট অ্যাজ অবজেক্ট এই ধরনের বাক্য দিয়ে মানে বেশি দেখে অভ্যস্ত, যেগুলোতে বেসিক্যালি হোয়াট থাকে এবং এরপরে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব থাকে। হ্যাঁ, এই ধরনের বাক্যগুলো আমরা দেখে অভ্যস্ত। আমি একটু মার্কিং করি। তো যদি কখনো আমরা এই ধরনের বাক্য দেখি, আমরা অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড যে কোনো একটা থাকতে পারে, তাহলে আমরা এক বিশেষ নিয়মে করব। সেটা হচ্ছে হোয়াটই থাকবে, যার পরিবর্তন হবে না। এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করব, এরপরে বাই নেব, এরপরে সাবজেক্টের আমরা জাস্ট অবজেক্ট করে দেব। ঠিক আছে, ওকে, একটু এটাকে আলাদা কালার দিই, সবুজ দিয়ে দিই। তো দেখো, হোয়াট ডিড শি, হোয়াট ডিড হি সে, সে কি বলেছিল। আমরা হোয়াট অপরিবর্তিত রাখলাম, ওকে। এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিলাম, যেহেতু পাস্ট টেন্স এই জন্য ওয়াজ নিয়ে আসলাম, ওকে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম, তারপরে গঠন অনুযায়ী বাই নিলাম, এরপরে সাবজেক্ট অবজেক্ট হি থেকে হিম, ডান হয়ে গেল। এটাই সাধারণত বেশি তোমরা দেখবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, সো কি হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এই তো। কিন্তু কিছু বাক্য রয়েছে হোয়াট সরাসরি সাবজেক্ট হয়, হোয়াট মোটিভেটস ইউ, হোয়াট মোটিভেটস ইউ, হ্যাঁ, মানে এটা নিজেই সাবজেক্ট, হোয়াট মোটিভেটস ইউ। সো যদি তুমি কখনো এরকম দেখো যে হোয়াট বসেছে এবং হোয়াটের পরে সরাসরি মেইন ভার্ব বসেছে, কোনো অক্সিলারি ভার্ব নয়, কোনো অক্সিলারি ভার্ব নয়, যদি তুমি এমন বাক্য দেখো, তাহলে পরিবর্তনের সময় তোমাকে এই সূত্রটা মেনটেন করতে হবে। হোয়াট আর, অর্থাৎ হোয়াটটা অপরিবর্তিত থাকবে, টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্সের জন্য আর বসলো, অবজেক্টটাকে নিয়ে আসবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করবে, আর সবার শেষে একটা বাই বসিয়ে দেবে। ঠিক আছে, একটু ব্যতিক্রম। সো আমি বলবো যে ফার্স্টে একটা নোট করতে হবে হোয়াট, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। অনেক রুল না, এত কীভাবে মনে রাখবে? আসলে পড়াশোনা তো গবেষণামূলক বিষয়, একদিনই তো শেখার নয়। তাই যা দিচ্ছি এটা দেখো, লিখো, বারবার দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক কিছু ভিন্নতা পাবে। সো অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্টকে আমরা নিয়ে চলে আসবো সাবজেক্ট হিসেবে, এবং এরপরে হচ্ছে V3 বা মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, আর সবার শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, এটা শেষে কোয়েশ্চেন মার্ক দিতে আমি নিজে ভুলে গেছি। সো এই হচ্ছে একটা সূত্র। তুমি চাইলে বাই হোয়াটও বাক্যের শুরুতে বসাতে পারো, কোনো সমস্যা নেই, ওই সেম জিনিস, জাস্ট এটা শুরুতে শুধু বাই হোয়াট বসিয়ে দাও, বাই হোয়াট বসিয়ে দাও, বাই হোয়াট, অর্থাৎ কিসের দ্বারা আর ইউ মোটিভেটেড, তুমি মোটিভেটেড হয়েছ, বাই হোয়াট আর ইউ মোটিভেটেড, বাই হোয়াট, এরপরে অক্সিলারি ভার্ব, অবজেক্ট V3, সেম, কোনো পার্থক্য নেই। শুধু একটাতে আমরা হচ্ছে বাইটা নেব শেষে, আর একটাতে বাই নেব আমরা শুরুতে, এই হলো পার্থক্য। আমি একটু রেড করে দিই যাতে নজরে পড়ে তোমাদের। ঠিক আছে, বাই আমরা শেষেও নিতে পারি, বাই আমরা শুরুতেও নিতে পারি। এটা হলো হোয়াটের দুইটা প্যাটার্নের ক্ষেত্রে। ওকে, আশা করি যে তোমরা হোয়াট সংক্রান্ত যে বিষয়টি সেটা তোমরা ক্লিয়ারিফাই হবে। তো এখানে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তো দেখি তোমরা এটা কেউ বোঝো কিনা, যে হোয়াট মেক ইউ হ্যাপি। মানে অনেকের মনে হতে পারে যে ভয়েস চেঞ্জিং এ আপনি কেন এটা শেখাচ্ছেন, কারণ এখানে রহস্য আছে, যেহেতু হোয়াট নিয়ে কথা বলছি। এখানে কি আমি মেক দেব নাকি অপশন বিতে আমি মেক্স দেব? ঝড়ো গতিতে একটু আমাকে জানাও, কারণ এটা অনেক শিক্ষার্থীর সমস্যা, সে কখনো বলার সুযোগই পায় না, আর যার কারণে তার জানাও হয় না কখনো।
সো হোয়াটের পরে কি মেক হবে নাকি মেক্স হবে, আর আমি কি করে বুঝবো হোয়াট সিঙ্গুলার নাকি প্লুরাল? তো যদি সিঙ্গুলার ভাবি তাহলে তো মেক্স করব, যদি প্লুরাল ভাবি তাহলে তো মেক করব। বাট বিষয়টা কি, মজার কথা হচ্ছে আমি এই বাক্যটাকে যদি বলি যে হোয়াট মেক ইউ হ্যাপি, আর একটাতে যদি বলি আমি যে হোয়াট হোয়াট মেক্স ইউ হ্যাপি, তাহলে পার্থক্যটা কি দেখো, আমি হোয়াটের পরে যখন মেক করেছি মানে প্লুরাল, তখন আমাকে দিতে হবে কিছু একটা। ধরো আমি বললাম যে হোয়াট থিংস মেক ইউ হ্যাপি, ওকে, সো সিঙ্গুলার হতে পারে। অন দ্য আদার হ্যান্ড হোয়াট মেক্স ইউ হ্যাপি, এই জায়গাটায় এটাকে আমি সিঙ্গুলার করতে পারি, মানে যে কোনো একটা সিঙ্গুলার আসপেক্ট, যেমন হোয়াট থিংস না হোয়াট থিং দিলাম, হোয়াট থিং মেক ইউ হ্যাপি। সো সহজ কথায় হোয়াটের পরে মেকও হতে পারে মেক্সও হতে পারে, এটা অনেকটা হাইড বা লুকানো থাকে। সো এখানে রাইট উত্তর হচ্ছে বোথ আর রাইট। সো এগুলো জানতে হবে, ছোট ছোট বিষয়গুলো, না হলে মনের ভিতরে প্রশ্ন রয়ে যাবে যে মোটিভেট না হয়ে মোটিভেটস কেন হলো। ঠিক আছে, যে হোয়াট থিং মোটিভেট ইউ, আর যদি আমি মনে মনে ভাবি হোয়াট থিংস, তাহলে মোটিভেটস হবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জিং দেখব, ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং নিয়ে, এবং আলোচনা প্রায় শেষের দিকে, তবে ভুলে যেও না সব শেষে দেখাতে চেয়েছি যে ভয়েস চেঞ্জিংয়ের জন্মটা কেন হয়েছিল, এমন গুরুত্বপূর্ণ 5টি রিজন দেখাবো, যেটি জানা প্রত্যেকের জন্য জরুরি। তো চলো এখন এই মুহূর্তে দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জিংয়ের নিয়ম। আচ্ছা, ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স মানে কিন্তু আমরা এইটা বুঝি যে দুইটা সেন্টেন্স থাকবে। এতক্ষণ ধরে আমরা যত আলোচনা করেছি সবগুলোই একটা সেন্টেন্স ছিল, হয়তো অবজেক্ট কখনো একটা ছিল, দুইটা ছিল, বা ভার্বের ভ্যারিয়েশন ইত্যাদি, কিন্তু সেন্টেন্স কিন্তু একটা। কিন্তু এইবার দেখবো দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা সেন্টেন্স। দেখো, আই নো একটা সেন্টেন্স, হোয়াট ইউ থিঙ্ক একটা সেন্টেন্স। হ্যাঁ, এই ধরনের বাক্যগুলো, এই হচ্ছে একটা সেন্টেন্স, এই দেখো আরেকটা সেন্টেন্স। এই ধরনের দুইটা সেন্টেন্সের বাক্যগুলোকে বেসিক্যালি কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। আর এই কমপ্লেক্স সেন্টেন্সকে দুইটা নিয়মের মধ্যে ফেলা হয়েছে, একটা হচ্ছে উইদাউট অবজেক্ট, আর একটা হচ্ছে উইথ অবজেক্ট। এই কথাটা মনে রেখো। উইথ অবজেক্ট মানে বোঝানো হচ্ছে যে এই পাশে যেটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ টিল, আনটিল, দো, অল দো, এই সব যে কনজাংশন, হোয়াট, হোয়েন, হাউ দিয়ে যুক্ত যে কনজাংশন, মানে কি বলে, কনজাংশন দিয়ে যে সেন্টেন্সটা, সেখানে অবজেক্ট থাকবে না। যেমন হোয়াট ইউ থিঙ্ক, তুমি খেয়াল করো ইউ হচ্ছে সাবজেক্ট, থিঙ্ক হচ্ছে ভার্ব, কোনো অবজেক্ট নেই, এই একটা নিয়ম। আর উইথ অবজেক্ট, যে এই সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটা, সেখানে ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, এই জন্য বলা হচ্ছে উইথ অবজেক্ট। এই হচ্ছে উইদাউট অবজেক্ট, আর এটা হচ্ছে উইথ অবজেক্ট। ঠিক আছে, খুবই ফানি, সহজ করে নিলেই সহজ। যদি অবজেক্ট ছাড়া হয় তাহলে নিয়ম হচ্ছে প্রথমে ওই লম্বা অংশটুকুকে শুরুতে নিয়ে আসতে হবে, লম্বা অংশটুকুকে শুরুতে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম হোয়াট ইউ থিঙ্ক, এরপরে আমরা, এটা তো প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা বি ভার্ব ইজ নিলাম, ওকে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করলাম। এইবার দেখো, তোমাকে জানতে হবে নোনের পরে কিন্তু বাই বসে না, টু বসে। মনে আছে একবার বলেছিলাম যে নির্দিষ্ট কিছু শব্দের পরে বাই না বসে অন্য প্রেপোজিশন বসতে পারে, নোন টু, এটা জানাশোনা। আর এই হলো আই থেকে মি। তুমি আরেকটু ঘুরিয়ে করতে পারো যে না, আমি এইটুকুর শুধু পরিবর্তন করব, তাহলে ইট ইজ, কল্পনা করে ধরে নিতে হবে ইট ইজ নোন টু মি, তারপরে হোয়াট থেকে এই যে বাকি যে অংশটুকু আছে সেটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই একটা বিষয়। আর এখান থেকে আমি একটা প্রশ্ন করি, যেটা অনেক সময় দেখা যায়, যেমন যদি বলা হয় যে হোয়াট he says to the people, people is অথবা are known to all, তো এখানে একটা প্রশ্ন রয়ে যায়, সেটি হচ্ছে যে হোয়াট ই সেজ টু দ্য পিপল, সে যেটা মানুষের সামনে বলে, ইজ নোন, এখানে কি ইজ নেব নাকি আর নেব, এই একটা প্রশ্ন থেকে যায়। তো এই জিনিসটা আমি এখানে শিখিয়ে দিই যে যখনই তোমার কোনো ক্লজ, লম্বা একটি অংশ বাক্যের সাবজেক্ট হয়, এটার পরিবর্তে মনে মনে ইট ধরা হয়। কি ধরা হয়? ইট ধরা হয়। তো ইটের পরে কি বসে? ইজ বসে। এই জন্য অনেকে ভুল করে যে পিপল, আরে বাবা, অতএব আর দিয়ে ফেলবো, কিন্তু না, লম্বা অংশ, এটা সাবস্টিটিউট ওয়ার্ড হচ্ছে ইট,
প্রতিস্থাপক শব্দ হচ্ছে ইট, ইটের পরে ইজ বসে, সো ইট ইজ নোন টু অল। এবং ঠিক এই কারণটার কারণেই কিন্তু ইট ইজ নোন টু মি, মানে অনেকে বলতে পারে যে আই নো, এই ইটটা আসলো কোথায় থেকে? এই ইটটা আসলো বেসিকলি এই ক্লজের জন্য প্রতিস্থাপক শব্দ হিসেবে, ইট ইজ নোন টু মি। এটা জানা হয় যে, কারণ এটা জানতে হবে তোমাকে যে ইটের জন্মটা কিভাবে হয়েছে। ওকে, এই হলো ব্যাপার। আর যদি অবজেক্ট থাকে তাহলে তো মজাই মজা, দুই পাশেই পরিবর্তন করব। এই যে আমরা দে বিলিভ, সো ইট ইজ বিলিভড, ওকে, বাই, আর দে থেকে হচ্ছে দেম। এটা কিন্তু একেবারে আগের নিয়মের মতোই। এবং একটা বিষয় লক্ষ্য করেছো যে ভয়েস চেঞ্জিংয়ের তুমি যদি বেসিকটা জানো তাহলে ঘুরে ফিরে কিন্তু ওই জিনিসগুলোই বারবার তোমার কাজে লাগছে, এবং এগুলোই তো নিয়ম। ব্যাস, তাহলে ইট ইজ বিলিভড বাই দেম। আর এই পাশে যেহেতু অবজেক্ট আছে তাই আমি এটাও পরিবর্তন করব, ঠিক আছে? আগেরটা যেমন আমি পরিবর্তন করতে পারিনি, আমি হুবহু বসিয়েছিলাম, কোনো পরিবর্তন করতে পারিনি, কিন্তু এবার পরিবর্তন করব। কিভাবে? অবজেক্টটাকে আমি সাবজেক্টে নিয়ে আসবো। উইল, মনে আছে মডেল ভার্বের সঙ্গে একটা বি লাগাতে হয়, ক্যান বি, কুড বি। আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, যেটা ভয়েস চেঞ্জিংয়ে থাকবেই। এরপরে হচ্ছে বাই, আর এই হলো সাবজেক্টের অবজেক্ট। মজার জিনিস না? এইটার শুধুমাত্র এই পাশেরটুকু পরিবর্তন হয়েছিল, এই পাশে যেহেতু অবজেক্ট ছিল না, কিন্তু যেহেতু এই পাশটা পরিবর্তন তো করছি, বরং দ্যাট পরবর্তী, দ্যাট তো থাকবে, দ্যাটে পরিবর্তন হবে না। এবং তুমি দেখো এই কনজাংশনসগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু তাই বসে পরিবর্তন হয় না। তো যেহেতু অবজেক্ট আছে তাই আমরা অবজেক্টটাকে ওই আগের নিয়ম মতো সাবজেক্ট করলাম এবং সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম। এক্সট্রা আরেকটি এক্সাম্পল দেখো, দ্য টিচার সেইড দ্যাট দ্য স্টুডেন্টস হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট। সো ইট ওয়াজ সেইড বাই দ্য টিচার, বুঝতে পেরেছ? এইটুকু দ্যাট বসে গেল, ওকে, দ্যাটটা এখানে বসে গেল, রেড করে দিই। এই হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করা হলো। হ্যাড কমপ্লিটেড, হ্যাড বিন কমপ্লিটেড, এটা প্যাসিভ ভয়েস। এরপরে একটা বাই নিয়ে আসা হলো, এটা নিয়ম, নিয়ে আসতে হবে। আর এরপরে যা সাবজেক্ট আছে সেটিকে অবজেক্ট করে দেব, ডান। ওকে, এই হলো তোমার কি বলে ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের এই দুইটা রুলসই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সঙ্গে আমরা এক্সট্রা মোর কিছু আমরা ভয়েস চেঞ্জিং দেখব। আচ্ছা, মোর কিছু ভয়েস চেঞ্জিং দেখানো দরকার, বলা তো যায় না, কোন পরীক্ষায় কোনটা আবার এসে যায়। তো ইট ইজ হাই টাইম, এরপর ইনফিনিটিভ থাকে, এটা দেখবো আমরা। বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ কিছু ভার্ব আসলে পরবর্তীতে ইনফিনিটিভ বা টু বসে না, সেটা দেখব। আর ইনফিনিটিভ, যে কিছু ভার্ব আসলে অবশ্যই ইনফিনিটিভ বসাতে হয়, সেটা দেখব। এই হচ্ছে তিনটা রুল মোরের ভিতরে। ঠিক এরপরে আমরা আলোচনা শেষের দিকে যাব। ইট ইজ হাই টাইম, এরপর ইনফিনিটিভ, এটাই হয়, ইট ইজ হাই টাইম টু রিপেয়ার দ্য রোড। যদি এমনটা হয়, ইনফিনিটিভ এক্সটেনশন, ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইট ইজ হাই টাইম, কোনো পরিবর্তন হবে না, শুধু এরপর একটা ফর লাগাই দিতে হবে। সো ইট ইজ হাই টাইম, এরপরে আমরা একটা ফর লাগিয়ে দেবো, ইট ইজ হাই টাইম, আমি গঠন দিচ্ছি ফর। এরপর ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা থাকবে সেটা অবজেক্ট অফ ইনফিনিটিভ লিখলাম, অবজেক্ট অফ ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভের যে অবজেক্টটা থাকবে সেটা আমরা বসিয়ে দেব। এরপরে টু বি V3, এই সূত্রটা একটু মনে রেখো তোমরা, আমি দেখা দিচ্ছি কিভাবে। এই ইট ইজ হাই টাইম দিয়ে যত বাক্য থাকবে সবগুলো কিন্তু এই একটা রুলের মধ্যে আসবে। ইট ইজ হাই টাইম আসবে, আসলো, এরপর আমি ফর বসালাম, ফর। এরপরে দ্য রোড, অবজেক্ট অফ ইনফিনিটিভ, ইনফিনিটিভের যে অবজেক্ট সেটা বসে গেল। এরপর টু বি, হ্যাঁ টু বিটা আমি বসাবো, ওকে, এটাই আমার নিয়ম। এরপরে V3, ডান। সো এটাকে আমি একটু রেড করে দিই, কেমন? এই টাইপের যত বাক্য এবার পাবে তুমি সবগুলো একই নেমে হবে। যে ইট ইজ হাই টাইম টু রিড দ্য বুক, তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম ফর দ্য বুক টু বি রিড। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে মানে অর্থের অযৌক্তিকতা এসে যায়, এ ধরনের করাও ঠিক নয়, সেন্টেন্সগুলো প্যাসিভ, কিন্তু দিয়ে রাখছি যেহেতু প্রতিযোগিতামূলক অনেক পরীক্ষাতে এটা আসতে দেখা যায়। বেয়ার ইনফিনিটিভ দেখো, সি, হেল্প, মেক, হেয়ার, বেসিকলি এই ভার্বগুলো বলছে যে আমরা যদি কোনো বাক্যতে বসি, ওকে, আই হেয়ার হিম, পরবর্তীতে ইনফিনিটিভ করতে পারবেন, অর্থাৎ কোনোভাবে তুমি বাক্যটা বলতে পারবে না আই হার্ড হিম টু সিং, এটা করতে পারবে না। মেক হিম টু ফিনিশ, তুমি এটা করতে পারবে না, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, মানে অ্যাক্টিভের সময় টু থাকবে না, বাট প্যাসিভের সময় কিন্তু আবার টু থাকবে। দেখো, আচ্ছা বিষয়টা ক্লিয়ার করি। সো
আই হার্ড হিম সিং আ সং, আমি তাকে গান গাইতে শুনেছিলাম। তো নর্মালি করছো, অবজেক্টটাকে তুমি সাবজেক্ট করে দাও, হেয়ার থেকে হার্ড পাস্ট টেন্স ওয়াজ, পাস্ট পার্টিসিপল করলে। এরপর এইবার দেখো সিংটা কিন্তু এখানে টু সিং হয়ে গেল। ইয়েস, এটাই মনে রাখতে হবে যে বেয়ার ইনফিনিটিভটা প্যাসিভ এসে ইনফিনিটিভ হয়ে যায়, সিং আ সং। এরপরে বাই, আই থেকে হচ্ছে মি। একটু সময় নিয়ে স্থির মস্তিষ্কে তুমি জাস্ট ভাবো, প্রথমে এটা বলো না আরে বাবা বুঝলাম না, এটা ভাবার দরকার নেই, কেমন? তাহলে আমি মনে করি যে অনেক সমস্যার সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে যদি তুমি স্থির চিত্তে কিছুটা সময় চেয়ে থাকো বাক্যটার দিকে, যে দেখি আসলে কি পরিবর্তন হলো। ঠিক আছে, এই পরিবর্তনগুলো দেখলেই তুমি বুঝবে। ওকে, একইভাবে এই যে হি নিয়ে আসলাম, হিম থেকে হি, বুঝতে পারছো অবজেক্টকে সাবজেক্ট, মেড পাস্ট টেন্স ওয়াজ মেড, ফিনিশ ছিল সেখানে আমরা টু ফিনিশ করলাম, এটাই আমরা শেখাচ্ছি, এটাই হলো এখানে ব্যতিক্রম। ওকে, দ্য অ্যাসাইনমেন্ট বাকি যা আছে তাই। এরপরে বাই দিয়ে সি থেকে এই যে সাবজেক্ট অবজেক্ট, ক্লিয়ার? নাম্বার 3 ইনফিনিটিভ, অর্থাৎ এই শব্দগুলো বলছে ওয়ান্ট, উইশ, লাইক, লাভ, যে আমরা যদি কোনো বাক্যতে বসি পরেরটায় অবশ্যই আপনাকে ইনফিনিটিভ করতেই হবে, পরেরটা ইনফিনিটিভ করতেই হবে, আগে ছিল না, এটা একটা নিয়ম। আর আমরা এই সকল শব্দদ্বয় যদি থাকি তাহলে পরেরটা ইনফিনিটিভ করতেই হবে, এটা একটা নিয়ম। সো হি ইজ ওয়ান্টেড টু কমপ্লিট দ্য টাস্ক, আই ওয়ান্ট হিম টু কমপ্লিট দ্য টাস্ক। সো নর্মালি অবজেক্টটাকে সাবজেক্ট করে দাও, প্রেজেন্টের জন্য ইজ নিয়ে আসো, ওয়ান্ট থেকে ওয়ান্টেড, টু কমপ্লিট যা ছিল তাই বসলো, একটু রেড করে দিই নজরে আসুক। এরপরে দ্য টাস্ক বাকি অংশ আই, এই যে আই থেকে বাই মি। দে লাইক হিম টু জয়েন, ব্যাস পরিবর্তন হবে না, যা আছে তাই, পরিবর্তন হবে না, যা আছে তাই। এরপরে হি থেকে এই যে দেখো লাইক থেকে ইজ লাইক টু জয়েন, যা আছে তাই। এরপরে হচ্ছে দ্য টিম, এরপরে বাই, দে থেকে হচ্ছে দেম, দে থেকে দেম। তো কঠিনটা কি? আই হোপ যে আসলে কঠিন লাগার তেমন কিছুই নেই। এই তিনটা 1, 2, 3 দেখে রেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। এবার আমরা দেখব যে ভয়েস চেঞ্জ থেকে আসলে কী ধরনের এরর্সগুলো আমরা খুঁজে পাই, বা কোন ধরনের বাক্যগুলো দেখে আমরা মনে করি ঠিকই আছে কিন্তু আদৌ কিন্তু ঠিক নয়, সেগুলোর রহস্যটা কি সেটা আমরা একটু ভেদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো এরর ফাইন্ডিংস, এখানে 4টা সেন্টেন্স দিয়েছে দেখো। প্রথমটা হচ্ছে ইনকারেক্ট, এবং এগুলো দেখে অনেকে সঠিক মনে করে যে ভয়েস চেঞ্জ, বাহ দেখতে চমৎকার লাগছে, বাট ভুল। কি ভুল সেটা আমি বলছি। প্রথমটা দেখো, হি টোল্ড দ্যাট দ্য টাস্ক শুড বি ডান বাই হিম। দেখো আমি কিন্তু এই নিয়ম তোমাদের শিখিয়েছিলাম যে মডেলের পরে একটা বি হবে, ভার্বে পাস্ট পার্টিসিপল সবই ঠিক আছে, বাট ন্যারেশনের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করি বাক্যটার অর্থ নষ্ট হয়ে যায়। সেই জন্য ন্যারেশনের ক্ষেত্রে বাক্যগুলোকে অ্যাক্টিভ রাখাই হচ্ছে যৌক্তিক, অর্থটা চমৎকার থাকে। সো এই বাক্যটাকে আপাতত সঠিক মনে হলেও ন্যারেশনের ক্ষেত্রে আমরা এই প্যাসিভ ভয়েস কখনোই করব না, মনে থাকবে। আমরা আসলে ভয়েস চেঞ্জটা কেন করি, ইংরেজি ভাষা কেন শিখি, ইংরেজি সেন্টেন্স আমরা কেন লিখি, সেটা তো একটা ভাষা, প্রায়োগিক একটা বিষয়। তো যদি অর্থের মাধুর্যতা নষ্ট হয়ে যায় তাহলে সেই রুলটা আমরা কেন অ্যাপ্লাই করব? ওকে, এবার আসো, দ্য বার্ডস ওয়ার ফ্লোন বাই দেম। ফ্লো বা ফ্লাই যেটা বলছি, যে ফ্লাই মানে ওড়া, এরকম ইন্ট্রানজিটিভ অনেক ভার্ব রয়েছে। যে ভার্বগুলো যেমন স্লিপ, তারপরে হচ্ছে গো, ফ্লাই মানে ওড়া, ইন্টার মানে প্রবেশ করা, ইন্ট্রানজিটিভ ভার্বকে কখনোই প্যাসিভ ভয়েস করা যাবে না। দেখে একবারে সুন্দর মনে হচ্ছে, আরে বাহ, মূল ভার্বে বি ভার্বে পরে পাস্ট পার্টিসিপল বাই, প্যাসিভ না, কিন্তু ফ্লাই ফ্লিউ, বাক্যটা হবে দ্য বার্ডস ফ্লিউ, পাখিগুলো উড়ে গেল। ওকে, আবার দেখো, দ্য কেক ওয়াজ ইটেন বাই সামওয়ান। তো কেকটা কেউ মানে কারো দ্বারা খাওয়া হয়েছিল। তো যে বাক্যটায় অবজেক্টটাই মূল, সেখানে সাবজেক্টকে আর বাই দিয়ে দিতে হয় না। এই ইনডিফিনিট প্রোনাউন যেগুলো সামওয়ান অথবা এভরিওয়ান, ওয়ান, এই টাইপের ইনডিফিনিট প্রোনাউনগুলো বায়ের পরে ব্যবহার করাটাই হচ্ছে বড় ভুল। দেখে মনে হতে পারে রাইট, কিন্তু রাইট নয়। ধরো এই দুইটা বাক্যই তোমাকে কোনো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে বললো যে কোনটা সঠিক, তো তুমি অবশ্যই হয়তো এটাই রাইট বলতে পারো, কিন্তু যে ইংরেজি ভালো বুঝে, অর্থ ভালো বুঝে, সে বুঝবে যে না না না, কি দরকার বাই সামওয়ান দেওয়ার, কেকটা খাওয়া হয়েছে এটাই মূল কথা, কে খেলো এটা তো বড় কথা নয়। আচ্ছা, এবার আসো, দ্য রেজাল্ট আর অ্যানাউন্স বাই দ্য অফিসিয়াল টুডে।
তো এই জায়গাগুলোতে বেসিক্যালি যেটা হয় যে কোনো কিছু ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কর্তৃপক্ষ যেখানে উপস্থিত থাকে বোঝা যায় যে রেজাল্ট প্রকাশ করতে গেলে কর্তৃপক্ষের উপস্থিতি তো রয়েছেই, এই বাই দ্য অফিসিয়াল টুডে এই ধরনের অতিরঞ্জিত কথাগুলো বলার দরকার নেই। সো সিম্পলি দ্য রেজাল্ট আর অ্যানাউন্স টুডে, ব্যাস এগুলো হচ্ছে অতিরঞ্জিত বা বলা যেতে পারে অন কাইন্ড অফ রিডান্ডেন্সি। এইবার সবশেষ আমরা দেখব 5 রিজনস হোয়াই প্যাসিভ সেন্টেন্সেস আর ইন্ট্রোডিউসড। ইংরেজিতে প্যাসিভ সেন্টেন্সের কেন জন্ম হলো এই সংক্রান্ত 5টি তথ্য যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম, আর এটার মধ্যে দিয়েই শেষ হবে ভয়েসের ক্লাসটা একটু লম্বা হলেও উপায় নেই, কারণ ভয়েস লেসনটা অনেক বড়। চেষ্টা করেছি বেসিকটা দেওয়ার, আশা করি এটি তোমার জন্য যথেষ্ট হবে। আচ্ছা, 5 রিজনস হোয়াই প্যাসিভ সেন্টেন্সেস আর ইন্ট্রোডিউসড যেটি বললাম, প্রথমত কারণ ছিল অফিসিয়াল বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তির জন্য প্যাসিভ ভয়েসের ব্যবহার। হ্যাঁ, যেমন ফলাফল আগামীকাল প্রকাশিত হবে, বিজ্ঞপ্তি, এটাই নিয়ম। সো এই জাতীয় বাক্যগুলোকে আমরা অ্যাক্টিভে করতে পারবো না, এটাকে প্যাসিভে করতে হবে। দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, এটা একটা কারণ। অপরাধ বা দুর্ঘটনার বিবরণ, হ্যাঁ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা। সামওয়ান ব্রোক দ্য উইন্ডো, দরকার নেই, মেন জিনিসটা জানালাটি ভেঙেছে, এটি আমার মূল গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ঘটনা এসব ক্ষেত্রগুলোর জন্য প্যাসিভের ব্যবহার শুরু হলো। এরপরে গবেষণা বা বৈজ্ঞানিক প্রতিবেদনের ক্ষেত্রে উই মেজার দ্য টেম্পারেচার ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট, তো এই বৈজ্ঞানিক গবেষণার জন্য অবশ্যই এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। দ্য টেম্পারেচার ওয়াজ মেজার ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট, এই বাক্যগুলোকে দেখে আপাতত সঠিক মনে হলেও এগুলোই ভুল হবে, সে কারণে এগুলোকে এইভাবে দেওয়া হয়েছে। সাধারণ বা সর্বজনীন সত্য কিছু বাক্য থাকে, যেমন পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড ওয়াইড, তো ইংরেজি ভাষা তো আর গাধা ভেড়া বলে না, এটা তো মানুষই বলে, রাইট? সো এই জাতীয় বাক্যগুলোতে পিপল কথাটি ব্যবহার করে অ্যাক্টিভ করাটা অযৌক্তিক। সো ইংলিশ ইজ স্পোকেন, সারা পৃথিবীতে বলা হয়, মানুষই যে বলে সর্বজন বিদিত সত্য, আর এসব ক্ষেত্রগুলোর জন্যই প্যাসিভ ভয়েসের ব্যবহার। আর নির্দেশনাবলী ক্ষেত্রে যেমন ইউ মাস্ট ফলো দ্য সেফটি রুলস, এই নির্দেশনাবলী বিভিন্ন কিছু মানার জন্য প্যাসিভ ভয়েসের ব্যবহার। দ্য সেফটি রুলস মাস্ট বি ফলোড। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ইংরেজিতে কেন প্যাসিভ ভয়েসের জন্ম হয়েছিল, আর পরবর্তীতে সেটিকে ঘোরাতে ঘোরাতে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভেবে আমরা এমনও বাক্য দেওয়া শুরু করলাম, আই হ্যাভ আ কাউ, আমার একটি গরু আছে। আচ্ছা বলো তো, আমার একটি গরু আছে, এই বাক্যটাকে প্যাসিভ করা কি খুবই জরুরি? মোটেই জরুরি না। তারপরেও আমরা কিন্তু হরহামেশাই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই ভয়েসগুলো শিখে দেখে অভ্যস্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, শেষ করলাম প্রথম আয়োজনটা। লম্বা হতে পারে, বাট ছেড়ে যাওয়া যাবে না কোনোভাবে। প্রথম ক্লাস, একটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আয়োজন, আমরা প্রথমটা শেষ করছি আলহামদুলিল্লাহ। একটু ব্রেক এবং তারপরে ছোট্ট ক্লাস, এবং খুবই ছোট ক্লাস। আমার মোটামুটি আমাদের পুরো আয়োজনে এত ছোট তো আমরা একটা ক্লাসও নিইনি। ওকে, সো এইটা একেবারে বেসিক প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো আমি দিয়ে ফেলেছি। এর সাথে বাকিগুলো ইনশাল্লাহ তোমরা নিজেরাই আবিষ্কার করতে পারবে। সো এখন ছোট্ট একটা ব্রেক, ব্রেকের সময় এখন জরুরি কাজগুলো সেরে নাও, এরপর শুরু হবে দ্বিতীয় আরেকটি ক্লাস, রাইট? সো এখন একটু আমরা ফিরে যাই নাশিদে, তারপরে ইনশাআল্লাহ আমরা শুরু করছি পরের আয়োজনটা। যদি তুমি আমার কাছে টেনে নাও, তবে কি আর থাকে চাওয়া? সেজদা করি আমি, সেজদা করি, গোলামি করি রবে কবর, গোলামি করি রবে কবর। সুরেলা আজানে ছুটি তোমার পানে, দক্ষিণা হাওয়ায় মাতি তোমার গানে গানে। সুরেলা আজানে ছুটি তোমার পানে, দক্ষিণা হাওয়ায় মাতি তোমার গানে গানে। আমার মনের কোণে তাসবিহ ফাগুন, আমার মনের কোণে তাসবিহ ফাগুন, ফিকিরে চলে শুধু রবকে পাওয়ার। সেজদা করি আমি,
সেজদা করি গোলামি করি রবে কবর গোলামি করি রবে কবর তোমার প্রেমে ফোটে সুখের শত কলি মনের কথাগুলো তোমাকে যাই বলি বলি তোমার প্রেমে ফোটে সুখের শত কলি মনের কথাগুলো তোমাকে যাই বলি বলি বুকের গহীনে জমা বিরহ আগুন বুকের গহীনে জমা বিরহ আগুন সুযোগ খুঁজি শত কাছে যাওয়ার সেজদা করি আমি সেজদা করি গোলামি করি রবে কবর গোলামি করি রবে কবর গোলামি করি রবে কবর গোলামি করি রবে কবর ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম, আর সাথে দুঃখের কথা হচ্ছে যে শেষ দিনেও আমাকে দু একজনকে ব্লক দিতে হয়েছে, কারণ একটা ক্লাস লম্বা হতে পারে, কারণ প্রসঙ্গত রয়েছেই, বিকজ লম্বা একটি আলোচনার বিষয়। কিন্তু তাই বলেই তোমরা গল্পগুজব শুরু করবে, একে অপরের কথা বলবে এবং কথাগুলোর ধরনটা একটু আলাদা হবে, এটি কোনোভাবে মানা যায় না। সো আশা করছি এই শেষ সময়টা তোমরা কোনোভাবেই ক্লাস থেকে ছিটকে পড়বে না, সাথে থাকো। খুবই ইন্টারেস্টিং আর খুবই আকর্ষণীয় একটা ক্লাস এটা। প্রত্যেককে এই ক্লাসটা শেষ করতে হবে মনোযোগ দিয়ে, ঠিক আছে? সো চলো আমরা ক্লাসে ফিরে যাই। কোনো কথা বলা যাবে না, কারো কমেন্টে কোনো রিপ্লাই দেওয়া যাবে না। 3 জনকে ব্লক করা হয়েছে, ইটস রিয়েলি সরি টু সে। ওকে, চলো আমরা ক্লাসে ফিরে যাই। আলোচনার শুরুতেই আমি ছোট্ট একটা গল্প তোমাদেরকে শোনাতে চাই। একজন শিক্ষার্থীর থেকে প্রাপ্ত গল্প আমি শুনেছি, সে আমার সঙ্গে শেয়ার করেছে এবং সেটি তোমাদেরকে বলছি। একজন শিক্ষার্থী আমার স্টুডিওতে আসার পরে গল্প করছিলেন যে, স্যার, আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে ইংরেজি আমি নিজে শিখব এবং অন্যকে পড়াবো, আমি ইংরেজির ভালো একজন টিচার হব। আমি ইংরেজি অত ভালো বুঝতাম না, কিন্তু এই তীব্র বাসনা আমাকে খুবই কুরে কুরে খেত। তো আমি অনেক পন্থা অবলম্বন করেছিলাম, কিন্তু কাজ হয়নি। আপনার এই বেসিকের ক্লাস, যেদিন আমি ক্লাস নিচ্ছি তার অনেক আগের কথা, মানে বেসিক এপিসোড যখন শুরু হলো, সে আমি জানি না কতগুলো ক্লাসের কথা সে মেনশন করেছিল, এক্স্যাক্টলি মনে নেই। তো এই ক্লাসগুলো সে নিজে করে এবং অন্যদেরকে প্রাইভেট পড়ায়। তো এটা অবশ্য গুড পয়েন্ট যে সে পড়ছে এবং অন্যজনকে পড়াচ্ছে, এর মধ্য দিয়ে কিন্তু ব্যাপারটা চমৎকার হচ্ছে। এবং আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি, ইনশাআল্লাহ, এই 50 বেসিক ক্লাসের 50টি ক্লাস করার পর তুমি তো নিজে শিখবেই, এরপর তুমি নিজে একজন ভালো টিচার হবে, তুমি অন্যকে ভালো করে টিচ করতে পারবে, ভালো শিক্ষা দিতে পারবে এবং ইংরেজিটাকে তুমি নতুন করে আবিষ্কার করবে ইনশাআল্লাহ। এবং এই কথাটার কতটা সত্যতা রয়েছে ঠিক এই মুহূর্তে একটু ফিল করো, আমি সত্য বললাম কিনা। সেই শিক্ষার্থীর মতো তুমিও একজন শিক্ষক হয়ে উঠবে ইনশাআল্লাহ এই 50টি ক্লাস শেষ করার মাধ্যমে। ওকে, চলো শুরু করি আজকের আয়োজনটি। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, আর তারপরে মাঝে হয়তো বা ছোট্ট করে একটু শিখিয়ে দেবো ছোট টপিক, রান অন সেন্টেন্স। তো এগ্রিমেন্ট বেসিক্যালি 2 প্রকার। আমরা এর আগে এগ্রিমেন্টের সঙ্গে পরিচিত হয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হলো চুক্তি, একটার সাথে আরেকটার মিল বন্ধন। তো সেটা ছিল সাবজেক্টের সঙ্গে ভার্বের চুক্তি, যেটাকে আমরা বলেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কিন্তু এখানে দেখব আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। দ্যাট মিনস অ্যাফার্মেটিভ হাবোধক দুইটা বাক্যকে একসাথে যুক্ত করার নিয়ম, আর নেগেটিভ এগ্রিমেন্ট দ্যাট মিনস হচ্ছে নাবোধক দুইটা বাক্যকে একসাথে যুক্ত করার নিয়ম। তো এখানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলতে বেসিক্যালি বোঝানো হয়েছে টু শো এগ্রিমেন্ট উইথ আ পজিটিভ স্টেটমেন্ট, অর্থাৎ ইতিবাচক বিবৃতির সঙ্গে একমত দেখানো, দুইটা ইতিবাচক হাবোধক কথা। আর নেগেটিভ এগ্রিমেন্টের সংজ্ঞায় বলা হচ্ছে টু শো এগ্রিমেন্ট উইথ আ নেগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ নেতিবাচক দুইটা বক্তব্যের সাথে একমত দেখানো বা দুইটাকে মিল করা। আচ্ছা, দুইটা হাবোধক বাক্যকে আমরা ফার্স্টে লিখি। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের জায়গাতে দুইটা হাবোধক বাক্য লিখি। যেমন ধরো আমি লিখলাম আই এনজয় কফি, আই এনজয় কফি, মাঝখানে একটা ফুল স্টপ দিলাম। আর এরপরে ধরো বললাম যে ইউ এনজয়
কফি। ও ভালো কথা, বলো তো দেখি এই বাক্যতে এনজয় শব্দের অর্থ কি? বেসিক্যালি তোমরা জানো যে এনজয় মানে উপভোগ করা, কিন্তু এখানে কিন্তু এনজয় মানে উপভোগ করা নয়, এনজয় মানে হলো পছন্দ করা। সো ইংরেজির ভিতরে এই মজাগুলো রয়েছে, যেদিন তুমি বুঝবে সেদিনই কিন্তু ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনও তুমি দক্ষ হয়ে উঠবে। সো আই এনজয় কফি, অর্থাৎ আমি কফি পছন্দ করি। ইউ এনজয় কফি, তুমি কফি পছন্দ করো। হতেই পারে আমিও কফি পছন্দ করি, তুমিও কফি পছন্দ করো। এই দুইটা বাক্যকে আমরা কিভাবে যুক্ত করব? যেহেতু দুইটা বাক্যই হলো অ্যাফার্মেটিভ বা হাবোধক। আবার আমি এই কথাটাই ধরো আমি নেগেটিভ করে বললাম, যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট এগ্রিমেন্ট। সো আই ডোন্ট, নেগেটিভ করছি আমি, আই ডোন্ট এনজয় কফি, আমি কফি পছন্দ করি না। এরপরে বলা হলো ইউ ডোন্ট এনজয় কফি, আর তুমিও কফি পছন্দ করো না। এই ধরনের দুইটা বাক্যকে একসাথে যুক্ত করার এই কৌশলটাই হলো মূলত অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এই ধরনের বাক্যগুলোর বেশি ব্যবহার রয়েছে স্পোকেনের ক্ষেত্রে, এবং বড় একটা সেন্টেন্সকে ছোট করে লেখার ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব বেশি কাজে দেয়। আর এখন তো বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকেও বেশ প্রশ্ন আসে, এমসিকিউ টাইপের প্রশ্নগুলো, জব প্রিপারেশান, ভর্তি পরীক্ষা, সব জায়গাতেই, এবং বিভিন্ন জায়গায় আমি সেগুলো এমসিকিউ আকারেও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো এই দুইটা বাক্যকে আমি যদি প্রশ্ন করি যে কত রকমভাবে তুমি একসাথে যুক্ত করতে পারবে, কত রকমভাবে, তো আমার বিশ্বাস প্রথমে তোমাদের মাথায় আসবে একটাই কথা, যে আই এনজয় কফি অ্যান্ড ইউ এনজয় কফি, রাইট? তুমি এন দিয়ে যুক্ত করতে চাইবে। আই ডোন্ট এনজয় কফি, আমি কফি পছন্দ করি না, অ্যান্ড ইউ ডোন্ট এনজয় কফি, তুমিও কফি পছন্দ করো না। নিশ্চয়ই প্রথমত বেশিরভাগ শিক্ষার্থী বলবে যে আমি এটা দিয়ে যুক্ত করতে চাই দুটো বাক্যকে। ওকে, অবশ্যই যুক্ত হয়েছে, বাট সরি টু সে যে এগ্রিমেন্টের রুল মানা হয়নি। এগ্রিমেন্ট এক বিশেষ নিয়ম মেনেই তোমাকে দুইটা বাক্যকে একত্রিত করতে হবে, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা এখন দেখব। ওকে, তো যে দুইটা বাক্য আমি তোমাদের দিয়েছিলাম সেই দুইটা বাক্য দেখো, লুক অ্যাট দিস টু এক্সাম্পলস। প্রথম যে বাক্য দুটি দিয়েছিলাম, আই এনজয় কফি, ইউ এনজয় কফি, আর আই ডোন্ট এনজয় কফি, ইউ ডোন্ট এনজয় কফি। তো এই পাশে এটা হলো হাবোধক বাক্য, পজিটিভ, একেবারে হা, আর এটা হচ্ছে না বোধক বাক্য। তো এইটার দিকে আগে ফার্স্টে নজর দাও যে এই হাবোধক বাক্যকে তুমি কত রকমভাবে যুক্ত করতে পারো। আই এনজয় কফি অ্যান্ড ইউ এনজয় কফি, দেখো মাঝখানে আমি অ্যান্ড দিয়েছি তো এটাই সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীর মাথায় আসে। আবার আমি এভাবে এই কথা বলতে পারি, আই এনজয় কফি সেমিকোলন ইউ এনজয় কফি। তোমরা যারা জানো না একটু জেনে রাখো যে সেমিকোলন কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন, বিশেষ করে অ্যান্ড, বাট, অর এর কিন্তু শর্টকাট ফর্ম। আমি একটু লিখে দিচ্ছি, অ্যান্ড, বাট, অর এগুলোকে শর্টকাটে কিন্তু সেমিকোলন দ্বারাও প্রকাশ করা হয়। ওকে, জানতে না? ইটস ওকে। ওরে বাবা, চিহ্নগুলো দেখতে তো খুবই অদ্ভুত লাগছে। হ্যাঁ, আমি নোট আকারে এটা দিয়ে রাখি তোমাদের। ওকে, এরপর আসো, আই এনজয় কফি, ইউ অলসো এনজয় কফি। বলতেই পারো যে আমি কফি পছন্দ করি আর তুমিও পছন্দ করো। ও আরও অর্থে আমরা অলসো ব্যবহার করতেই পারি তো? রেড করে দিই। বোথ আই অ্যান্ড ইউ এনজয় কফি, আমি এবং তুমি একই সাথে দুজনেই কফি পছন্দ করি। হ্যাঁ, এভাবে বলতেই পারি, এই পাশে সাবজেক্ট আর এই পাশে সাবজেক্ট একই ভার্ব, অতএব আমরা এভাবে বোথ এবং অ্যান্ড দ্বারা যুক্ত করতে পারি তো। কিন্তু দুঃখের কথা হলো যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের গ্রামাটিক্যাল যে নিয়ম রয়েছে সেটা অনুযায়ী কিন্তু এই নিয়মগুলো একটাও রাইট হয়নি। এই চারটা বাক্য একটাও আমরা সঠিকভাবে যুক্ত করতে পারিনি। কি সঠিকভাবে যুক্ত করব সেটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। এবার ধরো নেগেটিভ বাক্যকে যদি যুক্ত করতে দিই তোমাদের একত্রিত, তো তোমরা বলবে ফার্স্টে অ্যান্ড দিয়ে যুক্ত করব। ওকে, তোমরা আবারও সেমিকোলন ইউজ করবে, আবারও অলসো ব্যবহার করবে। ওকে, যেহেতু বাক্যটা নেগেটিভ তাই এখানে বোথ আর অ্যান্ড হবে না, এখানে হবে নাইদার ডট ডট নর। ঠিক আছে, নাইদার ডট ডট নর। এবং এখান থেকে আমরা আরেকটা নোট পাবো যে বোথ এবং অ্যান্ড যদি কোনো বাক্যকে যুক্ত করতে চায়, কোনো ক্লজ, কোনো ফ্রেজ, ওয়ার্ডসকে, তাহলে বাক্যটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। আর যদি নাবোধক কোনো বাক্যতে আমরা কিছু দিয়ে যুক্ত করতে চাই তাহলে যে কনজাংশন বসবে সেটা হচ্ছে নাইদার ডট ডট
নর, শর্টকাটে আমরা বলবো নেগেটিভ। এবং তার প্রমাণ দেখো অলরেডি কিন্তু তোমরা পেয়ে গেছো কিভাবে। আচ্ছা আমি একটু সুন্দর করে এটা করে দিই। বোথ এবং অ্যান্ড দ্বারা যুক্ত করেছো, বাক্যটা কিন্তু হ্যাঁ বোধক। ওকে, এটা অ্যাফার্মেটিভ। আর নাইদার নট দিয়ে যুক্ত করেছো, সেই বাক্যটা অবশ্যই হচ্ছে নেগেটিভ। এগুলো বেসিক বিষয়, যদিও আসলে অনেকেই জানো, তারপরে আমি একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে আসলে ব্যাপারটা সর্বক্ষেত্রে একই রকম। আচ্ছা, এখন আমরা এগুলোকে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী একসাথে ম্যাচ করা শিখব। তো সেইটা শেখার পূর্বে আমি তোমাদেরকে একটা জিনিস শেখাবো ছোট্ট করে, যেটির নাম হচ্ছে রান অন সেন্টেন্স। হতে পারে এমন যে কিছু সময় আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আলোচনা থেকে একটু ডিটাচড হয়ে, আলাদা হয়ে অন্য কোথাও হারিয়ে যাচ্ছি। একটু খেয়াল করো সবাই। তো রান অন সেন্টেন্সটা কি দেখো, রান অন সেন্টেন্স হচ্ছে বেসিক্যালি ল্যাক অফ পাংচুয়েশন। হ্যাঁ, ল্যাক অফ পাংচুয়েশন মার্কস, অর্থাৎ কমা, সেমিকলন, ফুল স্টপ, বিশেষ করে এই তিনটার ক্ষেত্রেই বেশি ব্যবহার দেখা যায়। তো ল্যাক অফ পাংচুয়েশন ক্রিয়েটস রান অন, এই কথাটা একটু লিখে রাখো তোমরা। ল্যাক অফ পাংচুয়েশন, PUNC, পাংচুয়েশন ক্রিয়েটস বেসিকলি হচ্ছে রান অন। রান অন, রান অনের বাংলা অর্থ হচ্ছে বেসিকলি যেটাকে আমরা বলি হচ্ছে অশুদ্ধ। রান অন মানে হচ্ছে অশুদ্ধ বা গলদ। এই রান অনটা বেসিকলি ইংরেজিতে ঘটে থাকে, যেটা ক্ষেত্রে সেমিকোলন, এরপরে হচ্ছে কমা আর ফুল স্টপ। এই সেমিকোলন, কমা এবং ফুল স্টপ এগুলো ব্যবহার না করে একটা বাক্যকে টানা আমরা লিখে ফেলি, এটাই হচ্ছে আমার একটা মারাত্মক ভুল। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম যে আই লাইক, আচ্ছা আই লাভ রিডিং, ইট হেল্পস মি রিল্যাক্স। অর্থাৎ আমি পড়তে ভালোবাসি আর এটা আমাকে ঠান্ডা মেজাজে থাকতে সাহায্য করে। তো আমি যদি বলি ইজ ইট রাইট অর রং, তো অবশ্যই বলবে বাক্যটা রং। এই বাক্যটাকে আমরা রং বলছি। তো কেন রং বলছি? কারণ আই লাভ রিডিং একটা মেইন ক্লজ, প্রধান বাক্য, ইট হেল্পস মি রিল্যাক্স, আমাকে রিল্যাক্স থাকতে সাহায্য করে। দুইটা প্রধান বাক্য আমি একসাথে বসিয়েছি, কোনো অ্যান্ড, বাট, অর অথবা কোনো কমা, সেমিকোলন কিচ্ছু ব্যবহার করিনি। এই যে একটা ভুল বা রং কনসেপ্ট, এটার নামই হচ্ছে রান অন। এটার নামই হলো রান অন। এটাকে অনেকেই অনেক সময় বলে থাকে কমন মিস্টেক্স ইন ইংলিশ, কমন মিস্টেক্স ইন ইংলিশ। অর্থাৎ এটা হচ্ছে ইংরেজির একটা সাধারণ চিরাচরিত একটা ভুল, কমন মিস্টেক্স ইন ইংলিশ। এই ধরনের বাক্যগুলোকে আমরা যদি সঠিক করতে চাই তাহলে আমরা কি করব, একটু এক নজরে দেখে নিই। যেমন আমি এই বাক্যটাকে রাইট করব আই লাভ রিডিং। ওকে, আমি অবশ্যই এখানে ব্যবহার করতে পারি তোমার ধরো বিকজ, একটা বিকজ দিতে পারি যে আই লাভ রিডিং বিকজ আমি পড়তে ভালোবাসি, কারণ এটা আমাকে প্রশান্ত মনে থাকতে সাহায্য করে। সো আমি এখানে বিকজ ইউজ করলাম, এটা সাধারণ কথা। কিন্তু বিকজ ব্যবহার না করে আমি যদি এই বাক্যটায় একটা চিহ্ন ব্যবহার করতে চাই, সেমিকলন, কমা বা ফুল স্টপ, এই জায়গাটায় তোমরা বলতে পারো আমি কি ব্যবহার করব? তোমাদের কাছে প্রশ্ন, বলো দেখি যে এই বাক্যটায় আমি কি ব্যবহার করে নিজে রিল্যাক্স হব। আই লাভ রিডিং ডট ডট ইট হেল্পস মি রিল্যাক্স, সেমিকলন, কমা অথবা ফুল স্টপ। ইয়েস, সেই জায়গাটা হচ্ছে তোমাকে সেমিকোলন দিতে হবে। অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে এইটা, মানে কমার ওপরে একটা চিহ্ন। এই কমার উপরে চিহ্নটা কিন্তু কনজাংশনের কাজ করলো। যদি আমি স্পেশালি কয়েকটা কনজাংশনের কথা বলেছিলাম, অ্যান্ড, বাট, অর, ওকে, কিন্তু অ্যান্ড, বাট, অর, বিকজ, ইয়েট সবগুলোর ক্ষেত্রে কিন্তু কমা ইউজ করা যায়। এই যে আমি ব্যবহার করেছিলাম না, এটাই রান অন সেন্টেন্স। সঠিক করতে গেলে এইভাবে করা যায়। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে আপনি এগ্রিমেন্ট পড়াতে যে এটা কেন পড়াচ্ছেন? কারণ হলো এই জায়গাতেও কিন্তু কমা, সেমিকোলনের একটা মারাত্মক ব্যবহার রয়েছে। আই এনজয় কফি, ইউ এনজয় কফি, এই মাঝখানে যদি আমি ফুল স্টপটা না দিতাম তাহলে এটার নাম হয়ে যেত রান অন সেন্টেন্স। ঠিক আছে, অশুদ্ধ বাক্য
বা কমন মিস্টেকস ইন ইংলিশ। আমি মাঝখানে একটা কমা ব্যবহার করেছি, ওকে। অতএব রান অন সেন্টেন্সের বিষয়টা আমি এবার পরিহার করলাম। তো এই কনজাংশনগুলোর ক্ষেত্রে কমা ইউজ করা, সেমিকোলন ইউজ করা, ফুল স্টপ, এটা তো জানতেই হবে, কারণ হতে পারে কোনো এক সময় তোমাকে জিজ্ঞাসা করলো যে এই যে চিহ্নগুলো দিয়েছো, না দিলে এটা ইংরেজি গ্রামারের ভাষায় কি ধরনের ভুল হতো। সো তুমি এটা নাম বলবে রান অন সেন্টেন্স। ক্লিয়ার? আশা করি বুঝেছো। রান অন, এই রান মানে কিন্তু দৌড়ানো নয়। হ্যাঁ, রান অন মানে হচ্ছে অশুদ্ধ। হ্যাঁ, রান অন মানে হচ্ছে অশুদ্ধ গতিতে একটা বাক্য থেকে আরেকটা বাক্যতে ট্রান্সফর্ম। আর শর্টকাটে বললে অশুদ্ধ বাক্য বা গলদ বাক্য একটা। এনিওয়ে, আমরা মোটামুটি রান অন সেন্টেন্সটা শিখে ফেললাম। এবার আমরা এগ্রিমেন্টে যাব যে হাবোধক দুইটা বাক্যকে সঠিকভাবে যুক্ত করার নিয়ম আর নাবোধক দুইটা বাক্যকে একসাথে যুক্ত করার নিয়ম। আমি বলেছি যে এইভাবে আমরা যুক্ত করতে পারি, এটা একটা যুক্ত হয়, বাক্যটার অর্থ ঠিক থাকে, কিন্তু এগ্রিমেন্ট হয় না। এগ্রিমেন্টের ক্ষেত্রে বাক্যটাকে একটু শর্টকাট করতে হয়। সেই শর্টকাটের নিয়মটার জন্য এবার আমরা বেশ কিছু স্ট্রাকচার দেখব। আচ্ছা, প্রথমেই দেখব আমরা স্ট্রাকচার অফ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অর্থাৎ দুইটা হাবোধক বাক্য নেব এবং সেগুলোকে আমরা যুক্ত করা শিখব। যেমন আমি নিলাম আই অ্যাম হ্যাপি, ইউ আর হ্যাপি। ক্লিয়ার? প্রথম বাক্য একটু লক্ষ্য রাখো। এরপর দ্বিতীয় বাক্য আমরা এই দুই নিয়মে যুক্ত করতে পারি, তোমার যেটা মাথায় আসবে সেটা। ঠিক আছে? সো প্রথম বাক্য আমরা লিখব ফার্স্টে। এই যে আমরা প্রথম বাক্য হুবহু লিখে ফেললাম, আই এম হ্যাপি। এরপরে আমরা দেব অ্যান্ড। এখন বারবার দেখো অ্যান্ডের পূর্বে আমি কমা দিয়েছি। এই কমাগুলো ব্যবহার না করলে তুমি রান অন সেন্টেন্স জনিত এক ধরনের ভুল করবে, কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কিন্তু পরীক্ষাতে এই কমাগুলো নিয়ে ভুল পাই না বা এগুলো ভুলের অংশ হিসেবেও ধরা হয় না। বাট তুমি মাথায় রেখো বা মনে রেখো যেগুলোর আগে কমা ব্যবহার করতে হয়। আচ্ছা, আই অ্যাম হ্যাপি দিলাম, সো আমার নিয়ম হচ্ছে অ্যান্ড, আমি অ্যান্ড ব্যবহার করলাম। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, সো দ্বিতীয় বাক্যের আমি শুধু কী নেব বলো তো? আমি শুধু সাবজেক্ট নেব। অ্যান্ড ইউ, অক্সিলারি ভার্ব ইউ আর নেব। এবং এইবার আর হ্যাপি কথাটি আমি আর বলবো না। এই হ্যাপির পরিবর্তে আমি অলসো অথবা টু, এই দুইটা যে কোনো একটা লাগিয়ে দেব, অলসো অথবা টু। ডান, হয়ে গেল। আই অ্যাম হ্যাপি অ্যান্ড ইউ আর অলসো, অথবা ইউ আর টু। তাহলে বাক্যটা শুনতে অনেক সুন্দর শোনায় এবং পুনরাবৃত্তি, একই শব্দকে দুইবার ব্যবহার করলে যে মাধুর্যতা নষ্ট হয় বাক্যের, সেটিও আমরা বর্জন করলাম। খুবই চমৎকার লাগে শুনতে, আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর অলসো। আবার তুমি চাইলে আরেকভাবে করতে পারো এই শর্টকাট অনুযায়ী। একটু মিলিয়ে নিয়ে চলো। আচ্ছা, প্রথম বাক্য, হ্যাঁ আই এম হ্যাপি, প্রথম বাক্য। অ্যান্ড সো অক্সিলারি ভার্ব, অবশ্যই অক্সিলারি ভার্ব চলে আসলো আর, যদি এখানে এটা মেইন ভার্ব, কারণ যে বাক্যে একটা ভার্ব সেটাই তো মেইন ভার্ব, তাই না? সো অ্যান্ড সো আর, আর সাবজেক্ট বসে যাবে সবার শেষে। মজার জিনিস না? তো এইটুকু দেখলে কিন্তু অনেকেই প্রশ্নবোধকের মতো মনে করবে, অথচ সবার শেষে কিন্তু ফুল স্টপ। ইয়েস, এটাই তোমাকে জানতে হবে। আই এম হ্যাপি অ্যান্ড সো ইউ, অ্যান্ড সো আর ইউ। সো এখন যদি একটা টেস্ট নেওয়া হয়, ধরো এই দুটা বাক্য দেওয়া হলো এবং দিয়ে বলা হলো যে হুইচ ওয়ান মেইনটেইনস agreements rule. Which one maintain agreements rule? অর্থাৎ এই বাক্যটার ক্ষেত্রে কোনটা মেনটেন করা চাই? এখানে একটি কমা, ইনভার্টেড কমা থাকবে। দেখো মানে কি ধরনের সমস্যাটা হতে পারে। এগ্রিমেন্টের রুল মানা হয়েছে কোনটাতে? তো একটাই বলা হচ্ছে যে আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর হ্যাপি। ঠিক আছে? এরপরে ধরো বিতে বলা হচ্ছে আই এম হ্যাপি অ্যান্ড সো ইউ আর, ধরো এরকম কিছু একটা। তো অনেক অপশন থাকবে, আমি এত অপশন দেবো না বা টাইম ওয়েস্ট করতে চাই না। সো ইটস কমপ্লিটলি ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সৃজনশীল একটা প্রশ্ন। তুমি বলো দেখি এই বাক্যটাকে সঠিক হুইচ ওয়ান মেইনটেন্স এগ্রিমেন্ট রুল, কোনটা এগ্রিমেন্ট রুলটা ফলো করেছে? এগ্রিমেন্ট রুল বলো দেখি। অবশ্যই এগ্রিমেন্টের নিয়ম হচ্ছে এইটা, যেটা আমরা দেখেছি। আর এটা হলো মানে কি বলে, এটাকে বলবো আমরা জয়নিং সেন্টেন্স। বাক্যটা যুক্ত হয়েছে বাট এগ্রিমেন্ট হয়নি। ক্লিয়ার?
সো আশা করি বুঝেছো যে কি টাইপের জিনিসগুলো তোমাকে জানতে হবে। এই হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এরপরে আরেকটি বাক্য দিয়েছিলাম, সেটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তো চলো এক নজরে আমরা নেগেটিভ এগ্রিমেন্টের দুটো স্ট্রাকচার দেখে নিই। ওকে, এই হলো স্ট্রাকচার অফ নেগেটিভ এগ্রিমেন্ট। এবার আমরা নেগেটিভ নাবোধক দুইটা বাক্যকে যুক্ত করবো একসাথে, কেমন? আচ্ছা, তো দুইটা নেগেটিভ বাক্য আমরা নিই। শি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, সে প্রশ্নই বুঝতে পারেনি। আর আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, আর আমিও কোয়েশ্চেন বুঝতে পারিনি। সেও প্রশ্ন বুঝতে পারেনি, আমিও প্রশ্নটা বুঝতে পারিনি। এখন আমরা যুক্ত করব কিভাবে? আমরা দুইভাবে করতে পারি, আগের মতো এখানেও এক দুই, শুধু একটু কনজাংশনগুলো একটু আলাদা। সো প্রথম নেগেটিভ বাক্যটা আমরা নিয়ে নেব। ওকে, ডান। এরপরে অ্যান্ড নাইদার। ওকে, এরপরে দেখো অক্সিলারি ভার্ব, মানে হচ্ছে প্রথম সেন্টেন্সটা যে টেন্সে থাকবে, প্রেজেন্ট টেন্স থাকলে ডু ডাজ, পাস্ট টেন্স থাকলে ডিড, মানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। সো আগেরটা যেহেতু পাস্ট টেন্স, সো আমি অক্সিলারি ভার্ব নিলাম হচ্ছে ডিড। আর দ্বিতীয় সাবজেক্ট কি? আই। আর সবার শেষে কি বলতো? ফুল স্টপ। বাক্যটা শুনতে কত সুন্দর শোনাচ্ছে না? শি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন অ্যান্ড নাইদার ডিড আই। খুবই চমৎকার, শর্টকাটে ফুল এক্সপ্রেশন। আবার তুমি চাইলে নাইদার এর পরিবর্তে শুধু নট দিতে পারো, যেমন শি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন্স নর ডিড আই। সো এই হলো না অ্যান্ড নাইদার অথবা হচ্ছে নর, এই জায়গাটা আমি একটু হাইলাইট করি। আবার তুমি চাইলে এইভাবে এই প্যাটার্নও তুমি করতে পারো, নট আইদার বা অ্যান্ড ইউজ করে, যে শি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। প্রথম বাক্য কিন্তু সর্বদাই ঠিক থাকছে, একটা বিষয় লক্ষ্য রেখো। এরপরে আমি দ্বিতীয় বাক্যের মাঝে একটা অ্যান্ড দেব, দ্বিতীয় সাবজেক্ট নেব, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আই। সো আই ডিডন্ট, এই যে অক্সিলারি ভার্ব নেগেটিভ, আই ডিডন্ট আইদার, এবং সবার শেষে হচ্ছে ফুল স্টপ। খুবই ফানি আর খুবই মজার জিনিস। দ্যাট মিনস তোমার যদি স্ট্রাকচার কন্ট্রোলে থাকে, তাহলে তুমি এই এগ্রিমেন্ট সেক্টরে বেশ রাজত্ব করতে পারবে। ঠিক আছে? সো এখন যদি আমি একটা ছোট্ট টেস্ট দিই, ধরো এরকম একটা টেস্ট দিলাম, টাইম হ্যাজ চেঞ্জড অ্যান্ড সো, একটু লাগিয়ে দিলাম ডট ফিলিং ইন দ্য গ্যাপ। সো কি হবে বলো দেখি? আই হ্যাভ, অর বি নাম্বারে দিলাম হচ্ছে হ্যাভ আই। এখন আমি জানি তোমাদের মাথায় হয়তো বা স্ট্রাকচারগুলো কন্ট্রোলে নেই ঠিক মতো, তবে এটা তো জানো যে টাইম হ্যাজ চেঞ্জড এটা হলো হাঁ বোধক বাক্য। সো হাঁ বোধক বাক্যকে অ্যান্ড সো দ্বারা আমরা যুক্ত করছি। কি দিয়ে যুক্ত করছি? অ্যান্ড সো দিয়ে যুক্ত করছি। তো অ্যান্ড সো দিয়ে যখন যুক্ত করছি, আমাদের নিয়মটা কি বলতো? এরপরে আসবে অক্সিলারি ভার্ব, এরপরে আসবে সাবজেক্ট। তুমি একটু দেখো, রুলটা দেখে নিও, আমি একসাথে আবার সবশেষে দেখিয়ে দিচ্ছি। সো রাইট উত্তর হলো বি নাম্বারটা। ক্লিয়ার? সো এগুলো জানতে হবে, আর এইভাবে এগ্রিমেন্ট হয়, অর্থাৎ সময় বদলেছে আর আমিও বদলেছি, সময় বদলেছে আর আমিও বদলেছি। টাইম হ্যাজ চেঞ্জড অ্যান্ড সো হ্যাভ আই। চমৎকার। তো চলো আমরা এক নজরে এখন পর্যন্ত যে এগ্রিমেন্টের রুলসগুলো দেখলাম একটু দেখে নিই। ওকে, অ্যাট আ গ্ল্যান্স, এক নজরে আমরা দেখে নিতে পারি। এখন তুমি যদি মনে করো যে আমরা এই যত সময় ধরে কথা বলেছি, এই পুরো জিনিসটাকে আমরা রিক্যাপ নিয়ে আসতে চাই, এক নজরে দেখতে চাই, তাহলে মূলত এইটুকু আলোচনা। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা দুইটাই স্ট্রাকচার দেখেছি, মানে যুক্ত করার নিয়ম। এই জায়গাটা একটু আমি ফোকাস দেব, বিশেষ করে এই জায়গাটা নজর দিতে হবে তোমাদের, আমি একটু রেড করছি। আর নেগেটিভ এগ্রিমেন্ট, নাবোধক বাক্যকে যখন আমরা যুক্ত করতে চেয়েছি, আমাদের নিয়ম হচ্ছে বেসিক্যালি এই জায়গাটায়। সো আমি এখানে যুক্ত করব। সো আমি আগের এক্সাম্পলসগুলো রেখেছি, তোমরা এক নজরে এই জায়গাটা জাস্ট চোখ বুলিয়ে নিতে পারো। ওকে, এই ছিল আজকের আলোচনা, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যান্ড তার সঙ্গে একটা ফ্রি ছোট্ট আইটেম ছিল রান অন সেন্টেন্স। পুরো আইটেমটি আশা করি এনজয় করেছো। এভাবেই গ্রামার শেখা হয়, গ্রামারের প্রতিটা টপিক এভাবেই তুমি আস্তে আস্তে আয়ত্ত করবে এবং একসময় তুমি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, তোমরা পেরেছো, এবং এর মধ্যে দিয়ে আমাদের আয়োজনটা শেষ হচ্ছে। আমি বলেছিলাম না যে দ্বিতীয় ক্লাসটা অনেক ছোট,
কিন্তু সবচেয়ে যে কথাটি না বললে নয়, তোমরা সত্যি পেরেছো, সত্যিই তোমরা পেরেছো। কারণ ক্লাসগুলো অনেক লম্বা, অনেক ইনফরমেটিভ, লেগে আছো এবং পেরেছো। বিশ্বাস করো, এই তথ্যগুলো আবার যখন তুমি বই থেকে রিভিউ করবে, সেটা অনেক সহজ হয়ে যাবে। কি করে বোঝাবো তোমায়? আর যারাই যে কোনোভাবে ছেড়ে দিচ্ছে, পারছি না, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, এদের কাছে আজীবন কঠিন লাগবে। আমি তো বলেছি তোমাদের যে খুব বেশি না, আর তো কয়েকটা দিন আমি তোমাদেরকে হয়তো বা শাসন করব, আর এই মাত্র 3 দিন। শেষে গুরুত্বপূর্ণ আমি তোমাদের কাছ থেকে বলবো যে তোমাদের গুরুত্বপূর্ণ 1 মিনিট বা 2 মিনিটের মতো সময় নেব। ভালো করে একটা বিষয় তোমরা খেয়াল করো। আগে আমি একটু ড্রয়িংটা করি, কেমন? আচ্ছা, একটা জিনিস বলি আমি তোমাদের, সেটা হচ্ছে, ধরো আমি বলছি যে এই হচ্ছে ENERGY, এনার্জি, ঠিক আছে? আমি রাউন্ড করে দিলাম। এনার্জি যদি তোমার এরকম এক জায়গায় হয়, একটা এনার্জি, আর বহু দিকে তুমি ফোকাস করছো, তোমার এনার্জি, আর তুমি অনেক দিকে ফোকাস করছো, ভালো করে বুঝো। মানুষ তুমি একটা, কিন্তু তোমার ফোকাস হচ্ছে অনেক দিকে, এটা ভালো করতে হবে, ওটা ভালো করতে হবে। তো চারিদিকে যখন তুমি গেছো, তোমার এনার্জি কিন্তু ডিভাইডেড হয়েছে, রাইট? বাট এইবার তুমি একটু খেয়াল করো, তোমার এই এনার্জি যদি শুধুমাত্র কোনো একটা দিকে তুমি ফোকাস দাও, কোনো একটা দিকে তুমি ফোকাস দাও, লক্ষ্য করে দেখো সেই এনার্জিটা কত দূরে যায়। এদিকে এনার্জি যখন দিয়েছিলে তখন দেখো অ্যারোগুলো ছোট হয়ে গিয়েছিল, বাট এখানে অনেকটাই বড়। একদিকে যখন তুমি ফোকাস দিয়েছো, তোমার লক্ষ্য যদি হয়েছে 25 দিনে ইংরেজি শিখি, তোকে আমি কন্ট্রোলে নিয়ে সেই ছাড়বো, তুমি পেরেছো। ভেবে দেখো, প্রথম দিনে তুমি, আজকে তুমি, অনেক পার্থক্য, এবং আরও অনেক পার্থক্য দৃশ্যমান হবে ইনশাআল্লাহ 25তম দিনে। তুমি পেরেছো, তোমার জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করছি আজকের আয়োজনটি। আয়োজনের শেষে বলে দিই যে আমাদের ওপেন বুক এক্সাম আগামী শুক্রবার, আর এই পুরো আয়োজনটা শেষ হয়ে যাচ্ছে কবে বলো তো? আগামী বৃহস্পতিবার। মায়াময় আর এই তথ্যপূর্ণ আয়োজনটা শেষ হচ্ছে। আর আমরা অবশ্যই এটা লিখতে পারছি, মহান আল্লাহ আমাদেরকে লেখা তৌফিক দান করেছেন। সবাই লিখতে পারছে না। M22 = যারা প্রথম থেকে এখন পর্যন্ত প্রতিটায় লিখতে পেরেছো, আমার প্রিয় কৃতজ্ঞ শিক্ষার্থীরা, একটু কমেন্টে জানাও তো যে আলহামদুলিল্লাহ স্যার, প্রথম দিন থেকে লিখতে পেরেছি, পোস্ট করতে পেরেছি। ওকে, সো শেষের দিনে শুনবো তোমাদের গল্পের কথা। তো এটাই একটা কথা। আর একটি কথা হলো যে আমাদের এই কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস। কয় মাস বলো তো? 6 মাস। একটু ভালো করে শুনে নাও। 6 মাসের ভিতরে অলরেডি কিন্তু 1 মাস আমাদের প্রায় শেষ হতে চললো। ফেসবুকের নিয়ম অনুযায়ী 1 মাস হলে পূর্বের ক্লাসগুলো ডিলিট হতে শুরু হবে, অর্থাৎ 1, 2, 3 এইসব লেকচারগুলো অটোমেটিক্যালি ডিলিট হতে শুরু করবে। ক্লাসগুলো কিন্তু তুমি আর ফেসবুকে পাবে না 1 মাস শেষ হলেই। তার মানে 1 মাস শেষ হয়েছে 6 মাসের ভেতর থেকে, আর রয়েছে 5 মাস। এই 5 মাস তোমাদেরকে ক্লাস করতে হবে ইংলিশ মজা ওয়েবসাইট এবং অ্যাপ থেকে। ফেসবুকে ক্লাস করার পর ডিপেন্ড করা যাবে না, যে কোনো সময় ক্লাসগুলো ডিলিট করে দেবে, এটা ফেসবুকের সিদ্ধান্ত। সো তোমরা অবশ্যই ক্লাসগুলো করা শিখবে ইংলিশ মজা ওয়েবসাইট এবং অ্যাপ থেকে। চালাতে জানো না, কিভাবে ইউজ করতে হয়, একটু 2-1 দিন ব্যবহার করো, বড় ভাই আপুদের হেল্প নাও, ইনশাল্লাহ শিখে যাবে। ঠিক আছে? সো এটাই বলার কথা। ওপেন বুক এক্সামের প্রিপারেশন নিতে থাকো ইনশাআল্লাহ। আর তো 3টা ক্লাস দেখতে দেখতেই কেটে যাবে, আর ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব আমাদের স্বপ্নের ঠিকানায়। তো আশা রাখি আর দোয়া রাখি সবার জন্য, মহান আল্লাহ তোমাদের প্রত্যেকে কবুল করুক। তোমাদের মন্তব্য জানাতে থাকো, শুনতে শুনতে বিদায় নিই আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।